এটা ডাক্তার হিসেবে কোনো রেজাল্টকে মানে কোনো আউটকামকে 100% প্রেডিক্টিবিলিটি দেওয়া খুবই ডিফিকাল্ট। আর মেজরলি দ্য মাদার ইজ হ্যান্ড রেসপন্সিবল ফর দিস। মাকে নিজের বাড়িতে রেখে আসা হয়, যতদিন না জিনিসটাকে ঠিক করা হচ্ছে ততদিন উই আর নট গোয়িং টু টেক ইট ব্যাক। মানে এরকম একটা মানুষ যদি ধরুন জল খায়, জল খেলে নাক দিয়ে বেরিয়ে যাবে। 3D প্রিন্টেড 3D প্রিন্টেড টাইটানিয়াম চিকবোন আপনি কিন্তু অগমেন্ট করার জন্য লাগাতে পারেন। জীবনে কোনোদিন এয়ারপোর্ট সিকিউরিটি পাস করতে পারবেন না। ইজ দ্যাট অ্যাট অল পসিবল? তাহলে 1 মাস পরে কিরম দেখতে হবে সেটা হিসেব করে আপনি এখন কাজ কি করে করবেন? খুব ডিফিকাল্ট। সেই জেন্ডার বায়াস, শেড নিয়ে বায়াস। মানে প্রসিডিয়ারটা যতটা কমপ্লিকেটেড, প্রসিডিয়ারের নামটা বোধহয় তার থেকে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। যে হিউম্যান মাইন্ড প্লাস রোবট মাইন্ড, এই দুটো কিন্তু এক জায়গায় এসে কিন্তু প্রিসিশন, প্রেডিক্টিবিলিটি, আউটকাম এগুলো কিন্তু অনেকটা বাড়বে। এবার বোটক্স, ফিলার যাই দিচ্ছ সেটা কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে ইনজেক্ট করলে টক্সিক তার রেজাল্টস হয়। কিন্তু একটা 3 মাসের বাচ্চা তো এইটুকু, তার মাথাটা এইটুকু, তার মাথাটাও এইটুকু। তো সেটা সার্জারি করা সেটা সার্জারি না, হ্যাঁ ডেফিনেটলি চ্যালেঞ্জিং। আচ্ছা, ধরুন আপনার কাছে একজন পেশেন্ট এসে এমন একটা কিছু ডিমান্ড করলো যেটা আপনি বুঝতে পারছেন ইজ মেডিকেলি ডেঞ্জারাস, তখন আপনি কি করবেন? যে সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য 1.5 বছর বয়সের মধ্যে অপারেশন করতে হবে। আচ্ছা, ক্লিনিক্স কি আপনার মতে কিছু অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট পুশ করে? পেশেন্টের কোনো ভয়ানক কমপ্লিকেশনও ডেভেলপ করতে পারে। ডাক্তার ভগবান হবে, তার কোনো ডিফারেন্স থাকতে পারে। কসমেটিক সার্জারি, এটাকে অনেকে প্লাস্টিক সার্জারিও বলে। আজকের এই এপিসোডের আগে আমি একটু গুগল করে দেখলাম যে এটাকে প্লাস্টিক সার্জারি কেন বলে। না, এর সঙ্গে প্লাস্টিকের প্যাকেটের কোনো সম্পর্ক নেই। কথাটা এটি গ্রিক কথা প্লাস্টিকোস, যার মানে হচ্ছে টু মোল্ড, মানে নিজের মতো করে গড়ে নেওয়া। এই জিনিসটার প্রয়োজন আপনার আমার হয়তো ধারণা যে শুধুমাত্র ওই অভিনেতা অভিনেত্রীরা করেন হয়তো মুখটাকে একটু পাল্টে দেওয়ার জন্য বা আরো সুন্দর হওয়ার জন্য, কিন্তু সবসময় তো তা নয়। এই যে আমাদের মুখটা, এটা আমাদের পরিচয়েও বটে। কাজেই অনেক সময় ফর আদার রিজনস এই কসমেটিক সার্জারি ও প্লাস্টিক সার্জারি করানো দরকার হয়। যেমন ধরুন আপনি জানেন যে ক্লেফট লিপ বলে মানুষের একটা সমস্যা হয়, সেটার জন্য সার্জারি প্রয়োজন হতে পারে। দুর্ঘটনার পরে অনেক সময় ফেশিয়াল রিকনস্ট্রাকশন সার্জারির প্রয়োজন হতে পারে। হয়তো আপনার মুখ পুড়ে গেল, সেটা ঠিক করার জন্য কসমেটিক সার্জারি প্রয়োজন হতে পারে। এই সমস্ত সার্জারি যিনি হ্যান্ডেল করেন তেমনই একজন আজ আমার গেস্ট। নমস্কার, আমি দীপ, আর আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথায় আপনাকে স্বাগত। আচ্ছা, অনেকেই প্লাস্টিক সার্জনের নাম শুনেছেন, কিন্তু ওরাল অ্যান্ড দান, আমি এটা দেখে বলি কারণ এটা একটা কমপ্লিকেটেড, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ঠিক কি এটা অনেকেই জানেন না, আমিও জানি না। এবার তাহলে আপনার কাজটা ঠিক কি সেটা একটু আপনি বুঝিয়ে বললেন কি? এটা সংক্ষেপে যদি বলি আমি, যে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বা ক্রেনিও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, দুটো নাম আছে। এটা হচ্ছে যে ক্রেনিও মানে ক্রেনিয়াম থেকে ক্রেনিয়াম থেকে কথাটা আছে, স্কাল ডিফর্মিটি। হ্যাঁ, স্কাল ডিফর্মিটি এটারই একটু এক্সটেন্ডেড ভার্সন। তো এই টাইপের জিনিস প্লাস্টিক সার্জারি থেকে কেন আলাদা, যে প্লাস্টিক সার্জারি পুরো বডিতে হয়। হ্যাঁ, আর এইটা কিন্তু বিশেষত আমাদের মুখ, গলা, স্ক্যাল্প বা মাথা, এইটুকু রিজিয়ানে। বাদ যাচ্ছে কি নিউরো সার্জারি আর ইএনটি, এই দুটো রিজিয়ানে আমরা ঢুকি না। হ্যাঁ, তো এটা বাদ দিয়ে মোটামুটি যা রয়েছে, এবার সেটাকে ফেশিয়াল প্লাস্টিক সার্জারিও বলতে পারেন, বা যেটা আমাদের নাম দেওয়া আর কি ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যে ওরাল ক্যাভিটি আর ম্যাক্সিলোফেশিয়াল মানে ম্যাক্সিলা আর তার আনুষঙ্গিক যে জায়গাটা, সেইটার সার্জারি। আর যদি এক্সটেন্ডেড এটাকে ভার্সন হয় যে ক্রেনিও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, যেটা ক্লেফলি প্যালেট সার্জারি, যেটা ক্রেনিও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির আন্ডারে পড়ে, কারণ ক্লেফলি প্যালেটের সঙ্গে সঙ্গেও কিন্তু অনেক ক্রেনিয়াম ডিফর্মিটি বা স্কাল ডিফর্মিটিও কারেক্ট করা হয়। তো সেই জিনিসটাও আসে। আচ্ছা, কিন্তু আপনি যে ধরনের সার্জারি ডিসক্রাইব করছেন তাতে স্কিন
মাসলস, নার্ভস, বোনস সমস্ত কিছু করছে, সমস্ত কিছু করছে। এবং আলটিমেটলি ইট এফেক্টস ইউর অ্যাপিয়ারেন্স, যেটা আপনার ফার্স্ট ইমপ্রেশনটাকে এফেক্ট করে, কারণ আপনাকে কেমন দেখতে সেটাই পাল্টে যাচ্ছে। Yes. তো অন্য আর 5টা সার্জারি থেকে আপনি কি বলবেন এটা আরো বেশি জটিল বা আরো হাই রিস্ক? রিস্ক তো সব রকম সার্জারিতে রয়েছে, যে কোনো একটা সার্জারিতে যেখানে অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে, যেটা একটু কমপ্লিকেটেড, যেখানে ব্লাড, নার্ভস, ভেসেলস নিয়ে ডিল করা হচ্ছে, এনি কাইন্ড অফ সার্জারি তে রিস্ক একটা তো ক্যারি করে। সেটা পেশেন্টের বয়স বা পেশেন্টের কোমরবিডিটি, অনেক কিছুর উপরে রিস্কটাকে ডিপেন্ড করে। রিস্ক ইজ আ ভেরি ব্রড টার্মিনোলজি। তো অন্য সার্জারিতেও যেরকম রিস্ক রয়েছে, এটাতেও সেরকমই রিস্ক রয়েছে, কিন্তু প্রপার হ্যান্ডলিং, প্রপার ট্রেন সার্জন, প্রপার সেট আপ, প্রপার হসপিটাল, এগুলোতে রিস্ক অলওয়েজ অ্যাভয়েড করা যায় কি। তবে ফ্রম ইয়োর পার্সপেক্টিভ ইজ দ্য কমপ্লেক্সিটি হায়ার? যেহেতু আমি এটাকে নিয়ে ডিল করি, সেই জন্য তো আমি কখনোই বলবো না যে কমপ্লেক্সিটি সবসময় হাই। হ্যাঁ, একটা হার্ট ভ্যালভ সার্জারি করছে, সেটাও হাইলি কমপ্লেক্স। হ্যাঁ, দেন যে আমরা একটা ওরাল ক্যান্সার অপারেট করছি বা একটা বেবির ওপরে ক্লেফট প্যালেট অপারেট করছি, হ্যাঁ, এভরি সার্জারি হ্যাজ ইট কমপ্লিকেশন রেট অর রিস্ক অফ ইটস ওন। তো এরমভাবে আমি কোনোদিনই বলতে পারবো না যে আমি যে সার্জারিটা করি সেটা অলওয়েজ ভেরি রিস্কি দেন হোয়াট আদার্স ডু। আচ্ছা, তবে আপনি যে কাজটা করেন সেটা আপনি করছেন অন্তত কত 10 বছর ধরে? 10 বছরের বেশি হয়ে গেল। তো এই 1 দশকের মধ্যে টেকনোলজি আর টেকনিক্স এগুলো কতটা পাল্টেছে বলে আপনি মনে করেন? টেকনোলজি টেকনিক খুব একটা পাল্টায়নি, বাট পাল্টেছে যেটা, যে আমার এক্সপিরিয়েন্স, আমার হাতে কাজ করার মানে যে টেন্ডেন্সি বা রিফাইনমেন্ট, সেইগুলো আজকে একটা 10 বছরের মধ্যে আমি নিজেই বুঝতে পারি যে সার্জিক্যাল টাইম কিংবা সার্জিক্যাল ডিসিশন, প্ল্যানিং, অ্যান্টিসিপেশন, এইগুলো উইথ একটা, সেই যে বলেন না, মানে সার্জন একটু অভিজ্ঞ হলেই ভালো হয় আর কি। তো সেই এই অভিজ্ঞতাটাই হচ্ছে এইটা, এই যে 10 বছরের মধ্যে যে লার্নিংসগুলো, একটা ওয়াইড অ্যামাউন্ট অফ নাম্বার অফ সার্জারিজ করে যে জিনিসগুলো আজকে এক্সপিরিয়েন্সগুলো গেন হয়েছে, সেগুলোকেই কাজে লাগানো বা ইমপ্লিমেন্ট করাই হচ্ছে এক্সপিরিয়েন্স, আর কিছু না। এবার এর দ্বারা একটু রিফাইনমেন্ট এসছে ডেফিনেটলি, যে কোন কেস করা যাবে, কি তার আউটকামগুলো কীরকম প্রেডিক্টেবল হতে পারে কি পারে না, কি এরমভাবে হলে ওরমভাবেই হবে, এগুলো খানিকটা প্রেডিকশন আজকে উইথ এক্সপিরিয়েন্স এসছে। আর টেকনোলজিক্যালি যদি ড্রিভেন বলেন, তাহলে অ্যানেস্থেসিয়া অনেক সুপিরিয়ার হয়ে গেছে আজকে লাস্ট 10-12 বছর। এটা তো আমি উইথ দ্য অ্যাডভেন্ট অফ ডিফারেন্ট কাইন্ড অফ রিফাইন্ড গ্যাসেস অ্যান্ড এভরিথিং, তো অ্যানেস্থেসিয়া অনেকটা সেফ হয়ে গেছে। অ্যানেস্থেটিস্টরা অনেকটা আগে থেকে এক্সপিরিয়েন্স গেইন করেছে উইথ গুড মেশিনস হোয়াট ইজ ইউজড ফর গিভিং অ্যানেস্থেসিয়া। তো সেই কারণে একটা টেকনোলজিক্যালি কিন্তু অ্যাডভান্স হয়েছে। আর রিসেন্টলি যেগুলো অ্যাডভান্সমেন্ট লাস্ট 3-4 বছরে আসছে, যে রোবোটিক সার্জারি, যে রোবট আস্তে আস্তে হিউম্যান থেকে ট্রেন করে করে আমাদেরই মানে সার্জারি স্কিলগুলোকে আস্তে আস্তে ফিট করে মেশিন লার্নিং করে করে একটা জায়গাতে আসছে, যেখানে আমরা শরীরের বাইরে একটা ভিডিও গেম বা জয়স্টিকের মতো জিনিস নিয়ে বসে আমরা পুরো সার্জারিটাকে কন্ট্রোল করতে পারবো। এবার সেইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটাকে আরও যদি অ্যাডভান্সমেন্টে যেতে চান, তখন একটা ডিফারেন্ট সিটি থেকেও কিন্তু বসে আপনি এটাকে গাইড করতে পারবেন। অবশ্যই সেখানে আপনাকে ট্রেন সার্জন বা ওটি মধ্যে থাকতে হবে, কারণ এখনও তো ইন্ডিয়ান ল বা ওয়ার্ল্ড ল, মেডিকেল ল সেরকম জায়গায় যায়নি যে ডাক্তার ছাটা একটা খালি রোবট অপারেশন করে দেবে। সেটা মনে হয় কোনোদিন করা উচিত না, কারণ একটা ওই সেন্স অফ পারসেপশন, এগুলো তো এখনো পর্যন্ত যাই না। আই থিঙ্ক ইন লিগাল টার্মস ওই হিউম্যান ডিসিশন মেকিং প্রসেসটাকে রিমুভ করে দিলে সমস্যা আছে। হ্যাঁ, সেটা সব জিনিসেই তো সমস্যা, মানে নেই কি, তাহলে তো ওয়ার্ল্ড উইল গেট রিপ্লেসড বাই রোবটস। হ্যাঁ, কিন্তু অনেক প্রিসিশন আর অনেক ভেতরকার সার্জারি, যেগুলোকে কিন্তু মানে হিউম্যান হ্যান্ড দ্বারা অ্যাক্সেস করা ডিফিকাল্ট, সেগুলো কিন্তু রোবটের দ্বারা বেটার আজকাল। আচ্ছা, একটা পার্টিকুলার সার্জারি যেটাতে ইউ ডিল আ লট, দ্যাট ইজ কল্ড ক্লেফট লিপ। আচ্ছা, এবার এই ক্লেফট লিপ জিনিসটা মেডিকেলি অ্যাকচুয়ালি কি সমস্যা, সেটা যদি আপনাকে একটু সহজ ভাষায় বোঝাতে বলি, আপনি কি বলবেন? সহজ ভাষায় যে এটা একটা বার্থ ডিফেক্ট, একটা লাইনে যদি বলা যায়, দিস ইজ আ বার্থ ডিফেক্ট, যে আমাদের ফেস যখন মানে মায়ের গর্ভে যখন ফর্ম হয়, তখন ফার্স্ট 3 মাস থেকে 4 মাসের মধ্যে ফেসটা ফর্ম হয়ে যায়। তো তার বিভিন্ন মানে দিক থেকে, ডান দিক বা দিক, ওপর নিচে সব জায়গা থেকে বিভিন্ন জিনিস এসে একটা জায়গায় জোড়া লাগে।
তো সেটাই কোনো কারণের মধ্যে এখনো জিন টিপিক্যালি লোকেট করা যায়নি, অনেক সিকোয়েন্স অফ জিন এসছে। তো এই জয়নিংটা যদি না হয় তখনই কিন্তু এই ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট, মানে যেটা আমাদের ওপরে টাগরাটাও কিন্তু চেরা থাকে। তো আচ্ছা, মানে ক্লেফট লিপের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সব থেকে বেশি সেটা হচ্ছে ঠোঁটটা জোড়ে নিয়ে ঠোঁটটা জোড়েনি। এবার সেটা যদি নাক পর্যন্ত না এক্সটেন্ড করে সেটাকে ইনকমপ্লিট ক্লেফট লিপ বলে, নাক পর্যন্ত যদি ভেতর পর্যন্ত চলে যায় সেটাকে কমপ্লিট ক্লেফট লিপ বলে। যদি কমপ্লিট ক্লেফট লিপ থাকে তার 90% চান্স থাকে যে ভেতরে ক্লেফট প্যালেটও আছে। মানে এই জায়গাটা একদম একদম পেছন পর্যন্ত ফাঁকা থাকে। সো মানে ডাইরেক্ট তাহলে মানে এরকম একটা মানুষ যদি ধরুন জল খায়, জল খেলে নাক দিয়ে বেরিয়ে যাবে, নাক আর মুখের মধ্যেখানে কোনো ব্যারিয়ার নেই। মাই গড। আচ্ছা, তো ফিডিংয়ে অসুবিধা হয় অবভিয়াসলি, বাচ্চাদেরকে ফিডিংয়ে ট্রেন করতে হয়, স্পেশালাইজড ফিডিং বটল আছে যেগুলো দিয়ে ফিড করতে হয়, আর মাথাটাকে উঁচু বা ঘাড় উঁচু করে ফিড করতে হয় যাতে শুয়ে, যে নর্মালি বাচ্চারা যে শুয়ে দুধ খায় এইসব অ্যালাউড নয়, কারণ যখনই শুয়ে দুধ খাবে তখন তো নাক দিয়ে বেরিয়ে যাবে। আর নাক দিয়ে বেরিয়ে যাবে সেটা তো তাও একটা জিনিস, যে আরেকটা মেজর প্রবলেম হয় যে লাঙে সিপেজ যাবে, লাঙে সেটাই ভাবছিলাম। লাঙে সিপেজ হতে থাকে, তো একটা রিকারেন্ট নিউমোনিয়া, অ্যাসপিরেশন এইসবগুলো একটা লাইফ থ্রেটনিং হয় দাঁড়ায়। আচ্ছা, ওকে। এবার আপনি একটি 3 মাসের বাচ্চার উপর সার্জারি করেছেন। না করেছেন মানে এটা রেগুলারলি হয়, রেগুলারলি ক্লেফট লিপ প্যালেট প্রথম অপারেশন হয় 3 মাস বয়স থেকে। কিন্তু একটা 3 মাসের বাচ্চা তো এইটুকু, তার মাথাটা এইটুকু, তার মাথাটাও এইটুকু। তো সেটা সার্জারি করা সেটা সার্জারি challenge না? হ্যাঁ ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট এখন যেহেতু এত অপারেশন করে ফেলেছি এত দিনে, সেই কারণের জন্য এটাই অ্যাবান্ডেন্টলি আমি পারফর্ম করি। আর আমাদের চোখে লাগানো থাকে, মাইক্রোস্কোপ লাগানো থাকে যেটাকে লুপ বলে, সেটা দিয়ে স্ট্রাকচারগুলোকে বড় দেখায়। আচ্ছা, ওকে। মানে ওই ঘড়ি ঠিক করার সময় যেরকম লোকে একটা করে, ওই জিনিসই চশমার মধ্যে একদম কাস্টমাইজড ফিট করে দেওয়া থাকে যাতে স্ট্রাকচারগুলো বড় দেখায়। আচ্ছা, কিন্তু এই যে 3 মাস বয়সে সার্জারির কথা আপনি বলছেন, এটা যদি ওই বয়সে না হয় তাহলে কি বাচ্চার বয়স বাড়লে আরো সমস্যা হতে পারে? বাচ্চার বয়স বাড়লে তো একটা প্রবলেম হয়ে যায় যে গ্যাপটা আরো বড় হয়ে যায় উইথ এজ। ও আচ্ছা, গ্যাপটা আরো বড় হয়ে যায়, কিন্তু একটা অপটিমাম এজ পর্যন্ত ঠিকই আছে, কারণ একটু স্ট্রাকচারগুলো বড় হলে তখন কিন্তু সার্জনদেরও সুবিধা হয় একটু অপারেট করতে। বাট ওয়ারাস একটাই প্রবলেম যেটা ক্লেফট লিপ প্যালেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে সোশ্যাল ট্যাবু, যে একটা বাচ্চার যখন জন্মেছে তার মা বাবার কাছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটাকে ডিফেক্টটাকে ঠিক করে দেওয়া তার কাছে একটা মানসিক সান্ত্বনার ব্যাপার, যে বাচ্চাটার অন্নপ্রাশন হতে পারছে না, হ্যাঁ বাচ্চাটাকে কোথাও দেখাতে পারছে না, দেখালেই তারা বলছে যে না 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 রকমের সব কিছু বলছে, যে কত রকমের কুসংস্কার অ্যাসোসিয়েটেড থাকে। যে যেহেতু আমরা মেজরিটি পপুলেশন মানে ডিল করি যে একটু গ্রামাঞ্চল থেকে, সেখানে যেহেতু একটু শিক্ষার এটা কম, তো নানা রকম লোক নানা রকম কথাবার্তা বলে যে এই গ্রহণের জন্য। আর মেজরলি দ্য মাদার ইজ হ্যান্ড রেসপন্সিবল ফর দিস। ইভেন সো মেনি টাইমস ইট সো হ্যাপেন্স কি মাকে নিজের বাড়িতে রেখে আসা হয়, যতদিন না জিনিসটাকে ঠিক করা হচ্ছে ততদিন উই আর নট গোয়িং টু টেক ইট ব্যাক। সো ইউ গেট ইট রিপেয়ার্ড অ্যান্ড কাম। ওরে বাবা, এরকম তো হয়, কিন্তু লাস্ট 10 বছরে একজন পাওয়া গেল এই কিছুদিন আগে, মাস 3 আগে, যে রেদার মা ছেড়ে পালিয়ে গেছে। এইটা আমি ফার্স্ট টাইম শুনলাম। দ্য ফাদার বট দ্য চাইল্ড টু আওয়ার হসপিটাল উইথ দ্য ল্যান্ড লেডি, শি ইজ হেল্পিং আউট বিকজ শি ইজ আ lot more educated and she found our NGO and hospital and হ্যাঁ, তো আমিও শুনে আশ্চর্য হলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই স দ্য মাদার র্যান অ্যাওয়ে। অবাক কাণ্ড। স্টোরিটা এখানেই যায় যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আসার পরে জিনিসটা আরও এমপাওয়ার্ড হয়, অনেক ফান্ড হাউসেস আসে, আর এই যে এনজিওগুলো ABMSS বা স্মাইল ট্রেন হোক, তারা কী করে যে এই ফান্ডগুলোকে অ্যাকিউমুলেট করে। এবার পুরো ইয়ারে যে ফান্ডগুলো অ্যাকিউমুলেট হচ্ছে বা একটা বাজেট প্রজেকশন দেওয়া হয় যে আমাদের এতগুলো অপারেশন হতে চলেছে বা এতগুলো আমাদের সেন্টার রয়েছে অল ইন্ডিয়াতে, এরম আমি যেরকম সেন্টার কলকাতায় রান করি, এরম এই ABMSS এর আন্ডারে আরও 30টা সেন্টার ইন্ডিয়াতে রয়েছে, আর স্মাইল ট্রেনের আন্ডারে প্রায় 130টা মতো সেন্টার
পুরো ইন্ডিয়াতে রয়েছে। তো বিরাট একটা মানে কার্যকরী ফার্ম আর কি, যে অ্যারাউন্ড নাও উই আর ডুইং অ্যারাউন্ড 5,000 সার্জারিজ আ ইয়ার মাই থ্রু আউট ইন্ডিয়া। বাপরে। হ্যাঁ, তো এইগুলো এবারে দেন উই কানেক্ট টু দ্য হসপিটাল হু ইজ গোয়িং টু টেক ওভার দিস প্রজেক্ট, অ্যান্ড দে শুড হ্যাভ আ লিটল বিট চ্যারিটেবল মেন্টালিটি, কে সবটাই যে একটা পেইং পেশেন্ট যে অ্যামাউন্ট অফ টাকা পে করে এই সার্জারিগুলো করাচ্ছে, অবশ্যই সেই টাকা তো আর এনজিও দিতে পারবে না। রাইট। হ্যাঁ, বাট ওয়ারাজ একটা বাল্কে ব্যাপারটা হয় যে অনেক জনের সার্জারি আমরা ফান্ড করব, যে রাদার এই 50% রেটে হসপিটাল দেয় এগুলোকে, আর তাদেরও একটা মানে ফিলিং অফ গুড আর ওয়েলবিং রয়েছে, যে আমরা যে কর্পোরেট হাউসেস বা কর্পোরেট হসপিটাল, এইটা ফার্স্ট টাইম আমরা কর্পোরেট হসপিটালে স্টার্ট করেছি, আর তার আগে ট্রাস্ট হসপিটালেই স্টার্ট করা হতো, যাদের একটুখানি চ্যারিটেবল মনোবৃত্তি থাকে বা তাদেরকে রাখতে হয়, যেহেতু একটা চ্যারিটেবল ট্রাস্ট হসপিটাল। কিন্তু দেখা গেছে যে অনেক দিন এই ট্রাস্ট হসপিটাল জাতীয় এতে এগুলোর স্ট্রাকচারগুলো কনস্ট্যান্ট থাকে না, মানে ওই ট্রাস্টিজ ওপর ডিপেন্ডেন্ট, বা যদি গভর্নেন্স ঠিক থাকে তাহলে হসপিটালের কোয়ালিটি ঠিক থাকে। তো অবভিয়াসলি আপনি বললেন যে 3 মাস থেকে সার্জারি স্টার্ট করা হয়, তো এগুলো তো কমপ্লেক্স, একটা ভালো পিডিয়াট্রিক সেট আপ, ভালো পিডিয়াট্রিক ব্যাকআপ, এই জিনিসগুলো থাকতে হবে, না হলে কিন্তু এই সার্জারি করা খুব ডিফিকাল্ট। তো সেই কারণের জন্য লাস্ট এই 1.5 ইয়ার্স আগে উই মুভ টু আ কর্পোরেট হসপিটাল সেট আপ উইচ ইজ নারায়ণা হেলথ, ডক্টর দেবী শেট্টির যে হসপিটাল পুরো ইন্ডিয়াতে রয়েছে। নারায়ণা হেলথ কলকাতায় 4টে ডিভিশন রয়েছে। তো এই ABMS এর সঙ্গে টাই আপ হয় যে ওয়াই কান্ট উই গিভ আ ওয়ার্ল্ড ক্লাস কর্পোরেট ফেসিলিটিস টু দিস আন্ডার প্রিভিলেজড পেশেন্টস। সো initially they were little bit hesitant to go about it, since it's a finally a corporate house, and they look at other things also, but ডক্টর দেবী শেট্টির একটা ভিশন রয়েছে যে প্রচুর আন্ডার প্রিভিলেজদের হার্ট সার্জারি, বাচ্চাদের অন্য রকমের সার্জারি, তো এই ভিশনটার জন্য কিন্তু দে টুক আপ দিস প্রজেক্ট, অ্যান্ড উই ডিড ওয়েল আই থিঙ্ক। অ্যান্ড সাস্টেনেবিলিটি বলে একটা ইস্যু এখানে কিন্তু খুব গভীর টার্মিনোলজি যেটা চলে আসে, যে প্রজেক্টটাকে সাস্টেন করাতে হবে, যে যত কমপ্লিকেশান কম হবে, যত তোমার রোবাস্ট সিস্টেম হবে, যত ঝামেলা কম হবে, হ্যাঁ, তাতে পেশেন্টের জন্যও ভালো আর এই বাজেটের জন্যও ভালো। কারণ একটা পেশেন্ট যদি দুম করে কোনোভাবে তাদের আইসিইউ সেট আপ লাগে অপারেশনের পরে, জানেন যে একটা কী অ্যামাউন্ট অফ খরচা এখন হয়ে যায় একটা পিআইসিইউতে এ করার জন্য। তো অবভিয়াসলি এনজিও ডোনেটেড তারা করবে, ডেফিনেটলি করবে, একটা বাচ্চা যদি খারাপ হয় সাপোর্ট তো দেবে, কিন্তু সেটা যদি অ্যাবান্ডেন্টলি হতে থাকে তখন কিন্তু সাস্টেনেবল হবে না জিনিসটা। তো সেই কারণের জন্য আমাদের মার্জিন অফ এরার খুব কম। আচ্ছা, এই যে প্রাইভেট অর্গানাইজেশনসের কাছ থেকে ফান্ড রেজ করা, এই কাজটাও তো আপনি করেন। এই কাজটা করি বলতে যে এটা কিভাবে শুরু হলো, এটা আগে করতে লাগতো না, কিন্তু এখন যেহেতু আমরা একটা হাই কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস সেন্টার চালাচ্ছি কলকাতাতে, তো দেয়ার কেম দ্য নিড যে আমিও কিছু এখান থেকে যদি ফান্ড রেজ না করতে পারি তাহলে এই ভিশনটা পুরোপুরি সাপোর্টেড হবে না। আর তার আগে ধরুন এই 1.5 বছর 2 বছর আগে পর্যন্ত টোটাল, এখন যদি আমি একটা অ্যাব্রাপ্টলি কাউন্ট করি, আমি 3000 মতো বাচ্চার অপারেশন করেছি। তো তার মধ্যে 2000 বাচ্চার কিন্তু ফান্ড এই ব্যাঙ্গালোর থেকে বা ওই সাউথ থেকে এসছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আজ পর্যন্ত আমরা ফান্ড রেজ করতে পারিনি। তো এটা আমার কাছেও একটা চ্যালেঞ্জ ছিল যে আজকে সাউথ থেকে এসে এতগুলো কর্পোরেট হাউসেস তারা ফান্ড করছে ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের অপারেশনের জন্য, তো সেখানে ওয়াই কান্ট বি গো অ্যান্ড অ্যাপ্রোচ দ্য কোম্পানিজ হু আর ওভার হেয়ার, দ্য কোম্পানিজ হু বিলং টু কলকাতা, হ্যাঁ, তারা কেন হেল্প করবে না? এটা একটা আমার কাছে চ্যালেঞ্জ। যে এতগুলো বাচ্চার অপারেশন যখন তারা ভেবে ওখান থেকে করাতে পারছে, তো অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গল আমরা কি কেন কম কোনো অংশে? হ্যাঁ, তো এই চ্যালেঞ্জটাকে নিয়ে আমি একটা বেরিয়েছিলাম যে দেখা যাক না কি হয়, আর একটু এই ইন্টিগ্রেটেড কস্টটাকেও সাপোর্ট করার জন্য, কারণ বাইরে থেকে ফান্ডিং এজেন্সি তারা বুঝবে না যে আমি কত সুপিরিয়ারভাবে কি কত ভালো সেট আপে অপারেশনটা করছি, ওয়ারএজ কলকাতার কোম্পানি তারা চেনে যে নারায়ণা হেলথ বা ইটস এ কর্পোরেট হসপিটাল অ্যান্ড দেয়ার মানি ইজ রিকোয়ার্ড টু গেট অপারেটেড, তো এটা বুঝবে না ব্যাপারটা।
তো এখানে আস্তে আস্তে আমি প্রেজেন্টেশন দেওয়া স্টার্ট করি, কি অতটুকু আমার সময় থাকে অপারেশনের পরে, অ্যান্ড উই গট ডোনার্স। আচ্ছা, যাদের আপনি টার্গেট করছেন, পিপল ফ্রম ইকোনমিক্যালি উইকার সেকশনস অফ সোসাইটি, এদের মধ্যে ক্লেফট লিপের মতো একটা জিনিসের যে ট্রিটমেন্ট হয় বা সার্জারি হয় এবং সেটা লো কস্টেও হয়, এই অ্যাওয়ারনেসটা কতটা আছে? লো কস্ট না, ফ্রি অফ কস্ট। ফ্রি অফ কস্ট, ওকে। একদম ফ্রি অফ কস্টে এই অ্যাওয়ারনেসটা এখন খুব ভালোই আছে। কারণ আজকে তো হয়ে গেল প্রায়, আমি কাজ করছি 10 বছর, তার আগেও থেকেও আরও 10-15 বছর ধরে এই জিনিসটা চলছে। তো বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এবার একটা ট্যাবু তাদের মধ্যে কাজ করে যে সরকারি বেসরকারি হসপিটাল এগুলো কি সত্যিই ফ্রিতে দেবে, নাকি গেলে আবার কিছু একটা করে তারা টাকা চার্জ করবে, এই একটা অন্য রকমের বিশ্বাস কিছু রয়েছে। কিন্তু বেয়ারাজ দেখেছে যে তাদের গ্রামের মধ্যে 10টা বাচ্চা গেছে, সেখান থেকে একদম ফ্রি অফ কস্ট, যে একটাও টাকা তাদেরকে চার্জ করা হয়নি, সুন্দরভাবে অপারেশন করে ফিরেছে, বাচ্চা সুস্থ। তো এই ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি যেটা রয়েছে সেটাতেও কিন্তু আজকে অনেক হেল্প করেছে। আমার মনে আছে যে 10 বছর আগে, 8 বছর হবে, আমি একটা ক্যাম্পে গেছিলাম মুর্শিদাবাদে, নদিয়ার ওইখানে। সেখানে একটাও পেশেন্ট হয়নি ক্যাম্পে। যে 7 দিন 8 দিন ধরে প্রচার করা হয়েছে যে এখানে একটা ফ্রি অফ কস্ট সার্জারি ক্যাম্প করা হবে, যদি বাচ্চা থাকে এরকম নিয়ে আসো। তো গিয়ে আমি অবাক হলাম যে এরকম কেন, কোনো টার্ন আপ নেই, কী প্রবলেম না প্রবলেম। তো তাদের মধ্যে নাকি কেউ একটা বা কিছু একটা কুসংস্কার জাতীয় কিছু একটা হয়েছে যে এরকম ফ্রিতে হয় না কোনো জিনিস, নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে যে কিডনি টিডনি বার করে নেওয়া হবে, অর্গান হারভেস্টিং। হ্যাঁ, যে এইরকম সব চ্যালেঞ্জেসেরও কিন্তু আমাদেরকে ফেস করতে হয়েছে। আচ্ছা। বাট ওয়ারাজ ওটাই কাজ করেছে জিনিসটা, যে আজকে সেখান থেকে অনেকগুলো বাচ্চা আস্তে আস্তে অপারেশন হয়েছে, বা এই যে 3000 বাচ্চা যে আমার হাতে অপারেশন হয়েছে, সেগুলো একটা চারদিকে প্রচার হয়েছে যে যে না, ব্যাপারটা অন্যরকম কিছু না, দে আর ট্রুথ টু দ্য সেন্স। রাইট। আচ্ছা, এটা তো গেল রিকভারি, তারপর রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন ইজ এ লং প্রসেস। রিহ্যাবিলিটেশন ইজ এ লং প্রসেস। কেন রিহ্যাবিলিটেশন দরকার হয়? যেহেতু এই ক্লেফট প্যালেট, ক্লেফট লিপের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন দরকার পড়ে না, যেহেতু এই ক্লেফট প্যালেটটা রয়েছে, আমাদের টাগরা যেহেতু জোড়া নেই, সেখানে যখন আমরা অপারেশন করি তখন কিন্তু স্পিচ মাসেলস, যেগুলো আমরা প্রত্যেকবার কথা বলছি যে মাসেলগুলো নড়ছে, সেইগুলোকেও কিন্তু আমাদেরকে অ্যানাস্টোমোসিস বা সেগুলোকে জোড়া লাগাতে হয়। কারণ ক্লেফট প্যালেট তো মাঝখান দিয়ে রান করছে, কোনো বোন নেই, সো দ্য মাসেলস আর অ্যাপার্ট। তো সেইগুলোকেও যখন আমরা উপরে মিউকোসাটা জুড়ছি, তখন তার ভেতরে কিন্তু আমাদের মাসেলগুলোকে রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে। আমাদের মুখের টাকরায় হাড় থাকে না? হাড় থাকে, হাড়টা সামনের দিকে থাকে, এটাকে বলে হার্ড প্যালেট, আর পেছন দিকটা হচ্ছে সফট প্যালেট, দুটো ভাগে থাকে। আচ্ছা, হ্যাঁ, কোনোদিন হাত দিয়ে দেখবেন যে পেছন দিকটা সফট, সামনের দিকটা হার্ড, বমি হয়ে যাবে, যাই হোক। তো ওই সফট প্যালেটের মধ্যে আমাদের স্পিচ মাসেলস থাকে, যেগুলোকে আমাদেরকে রিকনস্ট্রাক্ট করতে হয়। প্রত্যেকবার যেই আমরা কথা বলছি আমাদের স্পিচ মাসেলস নড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণের জন্য আমরা কিন্তু গিয়ে কথা বলতে পারছি। তো কি ব্রেন কানেক্ট করছে ওই মাসেলের থ্রু দিয়ে, মাসেলটা গিয়ে আমাদেরকে সফট প্যালেটটাকে নাড়াচ্ছে, তখন আমরা গিয়ে কথা বলছি। তার মানে একটা ক্লেফট প্যালেটের সার্জারি হওয়ার ইমিডিয়েটলি পরে যার সার্জারি হয়েছে তার কথা বলতে অসুবিধা হয়, তার কথা বলতে কিছুদিন অসুবিধা হয়। এবার যেহেতু প্রধানত বাচ্চাতে এই অপারেশনটা হয়, তো আমরা কথা বলতে শিখি দেখবেন 1.5 বছর বয়স থেকে, তারপরে আস্তে আস্তে আমরা কথা বলতে শিখি। হ্যাঁ, তো দিস ইজ দ্য অপটিমাম এজ, যে সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য 1.5 বছর বয়সের মধ্যে অপারেশন করতে হয়। তো 1.5 বছর বয়সের মধ্যে সাপোজ অপারেশনটা হয়ে গেল, এবার আমরা 1 বছর ছেড়ে দিলাম যে দেখো কিরকম ভাবে স্পিচ ডেভেলপ হচ্ছে, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। 3 মাসের বাচ্চা তো এনিওয়ে কথা বলবে, এনিওয়ে অনেক কথা বলবে না। তো এই 3 বছর বয়সে তারা আমাদের কাছে ফেরত আসে, তখন আমরা স্পিচ থেরাপিস্ট, আমাদের টিমে স্পিচ থেরাপিস্টও আছে, তো তারা ইভ্যালুয়েট করে রেগুলার বেসিসে প্রত্যেকটা বাচ্চাকে, যে তার স্পিচগুলো কিছু অসুবিধে হচ্ছে, তখন তাকে স্পিচ এক্সারসাইজে শেখানো হয়, যে আস্তে আস্তে কী করে কথা বলতে ট্রেন করে। সবার লাগে এরম নয়, যে এখন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সার্জারি অনেক পেশেন্টেরই কম স্পিচ থেরাপি লাগছে, কিন্তু একটা ভালো সংখ্যা পেশেন্টের স্পিচ থেরাপি লাগে। এছাড়াও রয়েছে আপনার অর্থোডন্সিয়া, দাঁতগুলো কিন্তু টেরা বেঁকা আসে যখন বয়সে বড় হয় আস্তে আস্তে। তো তখন কিন্তু 7 বছর 8 বছরের পরে আমাদেরকে অর্থোডন্টিস্টের সাহায্য দিয়ে কিন্তু দাঁত সোজা করতে হয়। আর যদি টোটাল সার্জারির জ্ঞানিক কথা বলি, তো ক্লেফট লিপ প্যালেট কিন্তু ওইখানেই সীমিত নয়। আমরা ক্লেফট লিপ অপারেশন করলাম, আমরা টাগরাটা অপারেশন করলাম, ক্লেফট প্যালেট, তার সঙ্গে মাড়ি কাটাও থাকে। হ্যাঁ হ্যাঁ, তো ওই মাড়িটা অপারেশন হলে 8 থেকে 10 বছর বয়সের মধ্যে কোমর থেকে সামান্য হাড় নিয়ে ওই
মাড়িতে দেওয়া হয়। বাহ, তো বাহ, এইটা টোটাল 3টে জিনিস ফার্স্টে হলো। চাপের জিনিস তো। তারপরে আবার 2টো জিনিস আছে, একটা হচ্ছে যে রাইনোপ্লাস্টি, নাকের হ্যাঁ, নাক টেরা নাকা থাকে এদের। তো 18-19 বছর বয়সে গিয়ে রাইনোপ্লাস্টির যদি দরকার হয় তখন রাইনোপ্লাস্টি করা হয়, নাকটাকে সোজা করা হয়। একটা প্রি ওয়েডিং এজ মেয়েদের ক্ষেত্রে যদি ওই সময়তে দেখা হয় আর কি। আর আরেকটা যেটা গুরুতর জিনিস যেটা হয় যে ক্লেফট প্যালেট হিলস বাই স্কার, মানে এই যে আপনি বললেন যে হাড় থাকে না, তো তো এটা কিভাবে আসছে জিনিসটা? আমরা তো রিকনস্ট্রাকশন যখন করছি তখন ওটাকে একটা জায়গায় এনে দিয়ে দিচ্ছি যেখান থেকে ওটা টোটাল একটা স্কার ফরমেশন হয়, জিনিসটা হার্ড হচ্ছে। তো এই স্কার ফরমেশনের জন্য কি হয়, প্যালেটের গ্রোথটাকে আটকে দেয়। যখনই 1 বছর বয়সে আমরা অপারেশন করছি তখন এই প্যালেটের গ্রোথটাকে, মানে উপরের জয়ের গ্রোথটাকেও ধরে নেয় স্কার টিস্যু। তো সেই কারণের জন্য ওপরের জটা আর নিচের জটা সিমিলারলি গ্রো করে না। ওরে বাবা। একটা এইরকম অ্যাপিয়ারেন্স আসে হ্যাঁ, যে ওপরের জটা পেছন দিকে চলে যায়, নর্মালি নিচের জটা সামনের দিকে এগিয়ে আসে। তো এই কারণের জন্য আমাদের 15-16 বছর বয়সে আফটার দ্য গ্রোথ কমপ্লিটস আমাদের একটা জ সার্জারি দরকার পড়ে অনেক সংখ্যক পেশেন্টের। বাবারে। তো এই কিন্তু টোটাল এই রিহ্যাবিলিটেশন পার্ট যদি বলেন যে এই সার্জারিগুলো রিহ্যাবিলিটেশনের মধ্যে রয়েছে। যে ফার্স্ট আমরা একটা বাচ্চা যখন আমাদের কাছে আসছে তখন আমরা নিউট্রিশন স্ট্যাটাস অ্যাসেস করে আমরা ফার্স্ট নিউট্রিশিয়ান দিয়ে বাচ্চাটাকে অপারেশনের যোগ্য করে তুললাম। অপারেশন হলো, তারপরে স্পিচ থেরাপিতে গেল বাচ্চা, তারপরে ডেন্টাল ট্রিটমেন্টের জন্য অর্থোডন্সিয়াতে গেল, আর মাড়ি ফরমেশন মাড়ি তৈরি করা সেইটা হলো, প্লাস রাইনোপ্লাস্টি আর আপার জ সার্জারি। এই টোটাল একটা অপারেশন যদি আপনি আর যদি রিহ্যাবিলিটেশন যান, এক একটা বাচ্চার পিছু খরচা হচ্ছে এখনকার ডেটে 5 থেকে 7 লাখ টাকা। That still sounds quite reasonable. খুব রিজনেবল, কারণ এটা ওই মানে কম রেটের মধ্যে দিয়ে করা হচ্ছে। যদি প্রাইভেটে পে করে করতে যান সো দ্যাট উইল বি ডাবল। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত কৌতূহল থেকে খুব বোকা বোকা একটা প্রশ্ন করি। আপনি অপারেশন করছেন অন দ্য রুফ অফ দ্য মাউথ, এখানে দেখছেন কি করে কোথায় অপারেশন করছে? মানে একটা মানুষের মুখ কতখানি খোলে? না, ওটা মুখ খোলাবার যন্ত্র আছে, গ্যাগ বলে একটা মুখ খোলাবার যন্ত্র আছে। আচ্ছা, হ্যাঁ, সেটা লাগানো হয় এখানে যখন এটা টনসিল অপারেশনে ইউজ হয়। যে যখন পুরোনো দিন থেকে শুনে আসছেন ইএনটি সার্জনরা যখন টনসিল অপারেশন করে তো টনসিলই বা দেখে কি করে? হ্যাঁ তাও তো বটে, গলা তো কেটে খোলে না। না, ওই মুখের মধ্যে দিয়ে করে, তো একটা গ্যাগ আছে, একটা ডিংম্যান্স রিট্রাক্টর বা কিলনার ডট রিট্রাক্টর বলে নাম আছে, যেটা মুখ খোলাবার যন্ত্র। আচ্ছা, হ্যাঁ, ওইটা দিয়ে মুখ খুলে রাখা হয়, মুখ খুলে গাললোকে এ করে স্প্রেড করে রাখা হয়। ছবি আচ্ছা, আমি দেবো, তাতে দেখতে পাবেন। আচ্ছা। এখানে একটা ছোট্ট ঘটনা বলে রাখি, এটা একটা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে ক্রিমিনালের মুখ থেকে ওই চিক সোয়াপ করা হবে, সে কিছুতেই মুখ খুলবে না, কিছুতেই মুখ খুলবে না, কোঅপারেট করবে না, ইত্যাদি ইত্যাদি। পুলিশ তখন ফাইনালি বলল যে ঠিক আছে, ডাক্তারকে ডাকো। তো ডাক্তার এইরকম একটা মেশিন নিয়ে এসেছিল, নিয়ে এসে সেটা হচ্ছে টেবিলে রাখা হলো। রেখে বলা হলো যে দেখো বাবা, তুমি যদি মুখটা না খোলো, এটা তোমার মুখে লাগিয়ে এটা চাপ দিলে তোমার মুখটা খুলবে। যদি তুমি মুখটা না খুলতে চাও, এটা তোমার চোয়ালটা ভেঙে দেবে। তখন সে সুরসুর করে কোঅপারেট করেছিল। যন্ত্রটা দেখলেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, একটু লেটস কাম টু সামথিং আ লিটল মোর সিরিয়াস। ধরুন সামবডি হ্যাজ বিন ইন আ কার ক্র্যাশ। ওকে, এবার কার ক্র্যাশ হলে তার ফেশিয়াল ট্রমা হওয়ার সম্ভাবনা আছে, একদম এইভাবে তো পড়বে, হেড ইঞ্জুরি। কাজেই মুখের হাড়গোড় ভেঙে যাওয়া একটা ব্যাপার আছে। ইয়েস, এবার এরকম একজন পেশেন্টের ক্ষেত্রে তো ফার্স্ট প্রায়োরিটি ইজ হোয়াট? লাইফ। না মানে ফ্রম ইয়োর পার্সপেক্টিভ, ফ্রম দ্য ট্রিটমেন্ট পার্সপেক্টিভ। যে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট একটা ট্রমা পেশেন্ট যখন এরকম ভাবে হেড ইনজুরি নিয়ে, মানে ইটস কল্ড হেড ইনজুরি, যে মাথায় আঘাত লেগেছে। হ্যাঁ, দুটো আলাদা করে কিন্তু কিছু হয় না। আমাদের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে যে পেশেন্ট স্টেবিলাইজেশন, যেটা নিচে এমার্জেন্সিতে করবে। তারপরে নিউরো সার্জন পেশেন্ট দেখবে যে মাথায় ব্রেনের মধ্যে কোনো ইনজুরি আছে। যদি ব্রেনের মধ্যে ইনজুরি হয়ে যায় দ্যাট বিকাম ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এই দুটো ক্লিয়ারেন্স হয়ে গেল যে পেশেন্ট স্টেবল আছে, যে মাথার মধ্যেও কোনো ক্লট নেই, ব্লিডিং নেই, নিউরোসার্জিক্যালি স্টেবল পেশেন্ট। ইনফ্যাক্ট একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে বমি হয়েছে কিনা। হ্যাঁ, বমি হয়েছে কিনা, নাক দিয়ে ব্লিড হয়েছে কিনা, কান দিয়ে ব্লিড হয়েছে কিনা, অজ্ঞান হয়ে গেছে কিনা, এগুলো একটা ফার্স্ট লিডিং কোয়েশ্চেন যেগুলো। তো তারপরে ব্রেন স্ক্যান করে দেখা হলো যে সব মাথার মধ্যে ঠিক আছে, দেন দ্য পেশেন্ট ইজ ট্রান্সফার টু আস, যদি না কোনো হাত পা তার ভাঙা থাকে। তো তারপরে আমরা দেখলাম যে আইদার মাথার ফ্রন্টাল বোন ভাঙলো, হ্যাঁ, ম্যান্ডিবল ভাঙলো, মানে লোয়ার জ,
তারপরে আপার জ ভাঙে, তারপরে আরেকটা খুব সাংঘাতিক ইঞ্জুরি হয় হচ্ছে আই সকেট ইঞ্জুরি। আই সকেট আইদার অরবাইটাল রিম বা অরবাইটাল ফ্লোর, যেটা চোখ যে আইবল যেটার উপর রেস্ট করে, এইগুলোই প্রধানত ভেঙে যায়, বা এই চিক বোন এইগুলো ভেঙে যায়। তো এবারে কারণ এই ফিচার গুলো উঁচু। হ্যাঁ, এবারে উইথ দ্য অ্যাডভেন্ট অফ হেলমেট বা মানে মোর অ্যাওয়ারনেস ডিউ টু হেলমেট, এটা কিন্তু কমেছে লাস্ট 10 বছরে। গাড়িতে তো হেলমেট, গাড়িতে হয় না, এবার গাড়ি না ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম এগুলো ক্ষেত্রে কিন্তু ওই বাইক অ্যাক্সিডেন্টেই, বাইক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই হয়। গাড়িতে কিছুটা এয়ার ব্যাগের জন্য, কিছু সিট বেল্ট, প্লাস নাক ভেঙে যায় গাড়িতে। হ্যাঁ, গাড়িতে ওই যে সামনে গিয়ে ধুম করে মানে পেছনে সিট, সবার আগে তো নাকটাই যাবে, রাইট। গাড়ির ইঞ্জুরিতে রাজার নাক ভাঙাটা বেশি কমন। গাড়ির ক্ষেত্রে অবশ্য আরেকটা জিনিস হয় যেটা অনেকের হিসেবে থাকে না, সেটা হচ্ছে যে ওই সিট বেল্টটার কিন্তু একটা বার্ন ইঞ্জুরি হয় সিট বেল্টের জন্য। না এবার এটা শুনে আবার আপনি সিট বেল্ট পরবেন না এরকম ডিসিশন নেবেন না, কিন্তু মানে একটুখানি ফোসকা পড়ে গেল ইজ বেটার দেন মরে গেলাম। আচ্ছা, এইরকম ট্রমার কেসেও কি আপনি ক্লেফট লিপ সার্জারি ক্ষেত্রে যেরকম বলছেন মাল্টিপল স্টেজেস অফ সার্জারি, ট্রমার ক্ষেত্রেও কি তাই হয়? ট্রমার ক্ষেত্রেও লাগতে পারে, সেটা ডিপেন্ডিং অন হোয়াট নেচার ট্রমা ইট ইজ অ্যান্ড হাউ ডেভাস্টেটিং ইজ দ্য ইঞ্জুরি। যে মাঝে মাঝে এরমও পাওয়া যায় যে হাড়গুলো গুঁড়িয়ে গেছে, মানে নিচের জয়েতে হাড় গুঁড়িয়ে গেছে, বা ওপরের কোনো জায়গাতে হাড় গুঁড়িয়ে আর কিছু নেই ওখানে, মানে কোনো সলিড বোন নেই যে আপনি প্লেট স্ক্রু দিয়ে জুড়বেন জিনিসটাকে। তো সেই ক্ষেত্রে একটা রিহ্যাবিলিটেটিভ সার্জারি পরে একটা দরকার পড়তে পারে, যেখানে আপনি আজকাল অনেক কিছু অ্যাডভান্সমেন্ট বেরিয়ে গেছে, যে এই ক্যাড ক্যাম মডেল বা মেটাল দিয়ে কিন্তু আমাদের শরীরের বোনকে আমরা রিপ্লেস করতে পারি। হ্যাঁ, বায়ো কম্পাটেবল বা শরীর কম্পাটেবল আমাদের কাছে বোন রয়েছে, যেগুলো এই সিটি স্ক্যান থেকে কাস্টমাইজড ডিজাইন করে বানিয়ে দেবে। সাপোজ আ পেশেন্ট হ্যাজ লস্ট আ চিক বোন ইন দ্য প্রসেস, 3D প্রিন্টেড টাইটানিয়াম চিক বোন আপনি কিন্তু অগমেন্ট করার জন্য লাগাতে পারেন। জীবনে কোনোদিন এয়ারপোর্ট সিকিউরিটি পাস করতে পারবেন না। না, একটা চিঠি দেওয়া থাকে। কি সিরিয়াসলি? হ্যাঁ, ও আমি আর কি ভাবছিলাম চিঠি তাদের ক্যারি করতে। আচ্ছা, কিন্তু এরকম ভয়ঙ্কর ইনজুরি হলে, যেখানে আপনি বলছেন হাড় প্রায় গুঁড়ো হয়ে গেছে, ইজ ইট পসিবল ফর দ্য পেশেন্ট টু রিটার্ন টু নর্মাল? অনেক ক্ষেত্রেই দেখেছি যে মানে নিয়ার টু নর্মাল হয়েই যায়। এবার সংখ্যা অবশ্যই রয়েছে, যে 5% 7% রয়েছে আমার এক্সপিরিয়েন্সে, যারা হয়তো এখনো পর্যন্ত পুরোটা রিকভার হয়নি। আইদার স্টার্টেড লিভিং উইথ দ্য ডিফেক্ট, আর এখন নানা রকমের অগমেন্টেশন প্রসিডিয়ার বেরিয়ে গেছে যেগুলো ক্যামোফ্ল্যাজ করে। হ্যাঁ, যেরকম ফিলার্স, হ্যাঁ, এগুলো ক্যামোফ্ল্যাজও করে দেয়। আর স্কার ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, যেগুলো আগে ছিল না। যে মাথায় যেখানেই হোক একটা কাটা দাগ, এই লেজারের সাহায্যে কিন্তু এগুলো বেশ ভালো। আর রিজেনারেটিভ মেডিসিন এগুলো দিয়ে কিন্তু বেশ ভালো, যদি আমাদের টাইমে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, তাহলে কিন্তু স্কার আর স্টিচ করার পদ্ধতি বা স্টিচ করার মেটেরিয়াল এগুলো ইউজ করে কিন্তু স্কার অনেকটা কমে গেছে। আচ্ছা, নাক ভাঙার কথা আপনি বলছিলেন, সেটা বক্সিং এ ইজ ভেরি কমন। হ্যাঁ, আর বক্সিং এ ওই নাক ভাঙার ট্রিটমেন্ট থেকেই একটা ইংরেজিতে প্রবাদ চলে এসছে, স্টিচ ইন টাইম সেভস 9। এই ফেশিয়াল ট্রমার ক্ষেত্রে কি ওই টাইমিং এর একটা ব্যাপার আছে, যত তাড়াতাড়ি অপারেট করা যাবে তত ভালো? তত তো ভালোই, যে এমার্জেন্সি সিচুয়েশনটাকে জাস্ট অ্যাভয়েড করে যে পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল হয়ে গেল, তারপরেই কিন্তু তাড়াতাড়ি কি স্টেমোডাইনামিক্যালি মানে হচ্ছে রক্ত প্রেশার এইসবগুলো, হ্যাঁ, হিমো মানে হ্যাঁ, ডাইনামিক মানে হচ্ছে বডি ফ্লুইড, এইগুলো ভাবে একটা পেশেন্ট যদি স্টেবিলাইজড হয়ে গেল, হ্যাঁ, তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করিয়ে নেওয়া ভালো। কারণ একটা উইন্ডো পিরিয়ড থাকে যে এই 14-21 দিনের পরে হাড় জুড়তে শুরু করে, বডি নিজে হাড় জুড়তে শুরু করে, সেটা ব্যাকাতেড়া ভাবে জুড়ে, সেটা ব্যাকাতেড়া ভাবে ওই ক্যালাস ফরমেশন তখন শুরু হয়ে যায়। এরমও এসছে যে পেশেন্ট 1.5 মাস পরে আমাদের কাছে, তখন তার মনে হয়েছে যে না, অপারেশনটা করিয়ে নিলেই ভালো হতো। তখন এরম হয়েছে যে রিফ্র্যাকচার করে আবার জুড়তে হয়েছে। আচ্ছা, আমরা এতক্ষণ প্রচন্ড গম্ভীর সমস্ত সার্জারি নিয়ে কথা বলছিলাম, এবার একটু কম গম্ভীর জিনিস নিয়ে কথা বলি। আপনি বোটক্স, ফিলার্স, হেয়ার ট্রান্সপ্লান্ট এই ধরনের জিনিসপত্র করেন। এই ধরনের চিকিৎসা নিতে ঠিক কি ধরনের মানুষ আপনার কাছে আসেন? কারণ আমি ধরে নিচ্ছি এরা সমাজের খুব অর্থনৈতিকভাবে দুর্বল স্তরের মানুষ তো নন।
না, এবারে আসতেও পারে তাদের। শুনুন, এই জিনিসগুলো কিন্তু অ্যাডভেন্ট হয়েছে, বোটক্স আজকে এসছে, এগুলো কিন্তু থেরাপিটিক পারপাসে ইউজ হতে। হ্যাঁ, ইনফ্যাক্ট এর আগে একজন ডাক্তার আমাদের বলেছিলেন যে বোটক্স জিনিসটা আসলে এসেই ছিল রিহ্যাবিলিটেশন, নার্ভের জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য। তার দিয়ে যে রিঙ্কলস কমানো যায় সেটা একটা সাইড এফেক্ট যেটা পরে আবিষ্কৃত হয়। একদমই তাই, যে মানে বোটক্সের যেটা মেকানিজম অফ অ্যাকশন, সেইটা কিন্তু দেখলে কি হয় যে অনেক থেরাপিটিক ইউজেস, পেন ম্যানেজমেন্ট, মাইগ্রেনে কিন্তু দারুণ রোল বোটক্সের। ও, তাহলে আমার ট্রাই করা উচিত বোধহয়। হ্যাঁ, তারপরে এই যে কিছু পেশেন্টের হয় অ্যাবনর্মাল ক্লেনচিং হয়, এরকম ক্লেনচিং হয় যে এই মাসেলগুলো এখানকার মাসেল অটোমেটিক মুভ করা শুরু করে। রাত্রিবেলা তার ওয়াইফ সাংঘাতিক কমপ্লেন করে যে স্কুলে এরকম একটা আওয়াজ আওয়াজ করেছে। তো এইরকম পেশেন্ট আসা শুরু হয়, তাদেরকে এইসব জায়গায় এই মাসেলগুলোকে বোটক্স দেওয়ার ফলে কি হলো যে আস্তে আস্তে কিন্তু একটা তাদের জ লাইনটাও সুন্দর হয়ে গেল, আবার প্রবলেমটাও কমে গেল। তারা দুর্দান্ত খুশি যে আমার জ লাইনও ঠিক হয়ে গেল, আমার ব্যথাও চলে গেল। তো এইভাবে বোটক্সটা আসে আর কি ব্যাপার। হ্যাঁ, এবার খুব একটা ইজি টার্মিনোলজি, এই বোটক্স করিয়েছে, ফিলার করিয়েছে, দুটোর কিন্তু ইন্ডিকেশন একদম আলাদা। যে ফিলার একটু কম বয়সে করানো হয় রেদার অগমেন্ট করার জন্য, কোনো একটা জায়গায় ভলিউম লস হচ্ছে কিংবা কোনো একটা জায়গাতে অ্যাডভান্স করতে পারে, যেগুলো আগে আমরা হাড়ের সার্জারি করে ভেতর থেকে জিনিসগুলোকে কারেক্ট করতাম, সেগুলো কিন্তু এখন পেশেন্ট খুব একটা পছন্দ করে না, কারণ এই হসপিটালে ভর্তি হওয়া জিনিসগুলোকে। কিন্তু ওটা এই ফিলারটা কি, মানে হোয়াট আর ইউ ফিলিং? এটা হাইলুরোনিক অ্যাসিড বলে একটা, কি অ্যাসিড? হাইলুরোনিক অ্যাসিড বলে একটা জিনিস আছে। আচ্ছা, সেটা ভেতরে ইনজেক্ট করে দেওয়া? হ্যাঁ, এবং সেটা থাকে? সেটা থাকে বছর খানেক, বছর দেড়েক থাকে, তারপরে আস্তে আস্তে পড়ে আর চল। কিন্তু সেটা তো অ্যাসিড। হ্যাঁ, তো অ্যাসিড তো অনেক ক্ষেত্রেই মানে আমাদের একটা, মানে সেটা ক্ষতি না। ও, এগুলো মেডিকেলি প্রুভেন, মানে বায়োকম্প্যাটেবল। আচ্ছা, ওকে। তো এই ধরনের সার্জারি করানোটা কি কিছুটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স যারা, তাদের ইনফ্লুয়েন্স হচ্ছে? এবার শুন, পারসেপশন অফ লুক আমার কাছে একটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, যে ইনফ্যাক্ট এটা শুধু ইন্ডিভিজুয়ালি নয়, কোনটা ভালো দেখতে, ইট ভ্যারিজ উইথ কালচার অ্যান্ড ইট ভ্যারিজ উইথ টাইম, অ্যান ইন্ডিভিজুয়াল পারসন। হ্যাঁ, মানে আমরা যদি আজকে মোনালিসাকে দেখি, মোনালিসাকে ধরে না সব থেকে সুন্দর ছবি অফ অল টাইম, মোনালিসা ইজ নট সাইজ 0, কোনো মতেই নয়, কোনো মতেই না। যাই হোক, হ্যাঁ, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। না, এটাই হচ্ছে ব্যাপার, যে এই মানে সেন্স অফ বিউটি, বা মানে আমি নিজেকে কিরম দেখতে চাই, বা এটা কিন্তু কমপ্লিটলি নিজের একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যে আগে কি ছিল যে এইটা একটা সেলিব্রিটি ট্রিটমেন্টই হতো আর কি, যে এগুলো শুনলেই আমরা ভাবতাম যে এটা তো মানে সেলিব্রিটি ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু উইথ মানে অ্যাডভান্সমেন্ট অফ রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড দ্য প্রোডাক্টস বিকামিং চিপার, আস্তে আস্তে যেটা হয় যে বিভিন্ন কোম্পানি মার্কেটে চলে এলে অবশ্যই তার দামটা আস্তে আস্তে কমে জিনিসটা। আর উইথ দিস, যেটা পুরো মার্কেটে ইন্ডিয়াতে বা বিদেশে হয়েছে, উইথ অ্যাডভেন্ট অফ তাইওয়ান অ্যান্ড চাইনিজ মেশিনস, কস্টটাকে পুরো অনেক কমে, প্রচুর কমিয়ে দিয়েছে। সেই কারণের জন্য এই ট্রিটমেন্টগুলো আমরা কিন্তু আজকে কমন ম্যানকেও দিতে পারছি। হ্যাঁ, যে আমি যখন এই ক্লিনিকটা স্টার্ট করলাম তার বছরখানেক আগে আমি একবার রেডিওতেই শুনেছিলাম, হ্যাঁ, যে কোনো আরজে সে বলছে যে এবার পুজোয় না টাকা জমিয়েছি ফিলার করার জন্য। কে? মানে ইট ইজ বিকামিং সো কমন, মাই গড। হ্যাঁ, মানে সবাই ভাবছে এই কথাটা, কিন্তু এবার পুজোতে টাকা জমিয়েছি ফিলার করার জন্য। হ্যাঁ, তার মানে ভাবুন যে আগে তারা ইনজেকশন লোক নেবে, মানে এরা মুখে ইনজেকশন, সেটা সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, নাও পিপল আর রেডি টু গেট প্রিকড ফর বিউটি। আর তারপর আমার মতো কিছু মানুষ আছে যাদের ফিলার না, এমটিআর দরকার। যাই হোক, সেগুলো আছে কিন্তু, জানি তো। আচ্ছা, কিন্তু লোকে ইয়ে করে নাকি, মানে যেরকম চুল কাটাতে গিয়ে কোনো একটা স্টারের ছবি দেখে বললে এরম চুল চাই, তো সেরকম আপনাকে ছবি দেখে এরম দেখতে করে দিন আমাকে, এরম বলে? 100% বলে। হ্যাঁ, সত্যি সত্যি? হ্যাঁ, 100% বলে যে আমার নাক ওরম অ্যাক্ট্রেসের মতো দরকার, ওরম অ্যাক্টারের মতো দরকার,
এইরকম কন্ট্রোলটা দরকার। এবার এই পেশেন্ট দেখলেই টেনশন হয়ে যায় সবার আগে যে এবার একটা জিনিস ইজ দ্যাট অ্যাট অল পসিবল? মানে আমার নাকটা শাহরুখ খানের মতো করে দাও। কি করে হবে একটা নাক শাহরুখ খানের মুখের স্ট্রাকচার অনুযায়ী শাহরুখ খানের নাক, যাই না, ডোন্ট বি, যাই হোক, মানে সেটা তো তার মুখ অনুযায়ী বা তার অ্যাপিয়ারেন্স, তার পার্সোনালিটি, সেই অনুযায়ী তার ব্যাপারটাকে সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ, সেই নাকটাই যদি আপনি তুলে একটা অন্য আমার মধ্যে বসিয়ে দেন কিংবা আপনার মধ্যে বসিয়ে দেন, উইল ইট লুক গুড? হ্যাঁ, এটা তো মানে আমার ছোটবেলায় আমি দেখতাম 5 ফুট 2 ইঞ্চির লোক বচ্চন কাট চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা অসম্ভব বেমানান। হ্যাঁ, এবার কিছু লোকে মানিয়েও যায়, হ্যাঁ, সেটাও আছে। এবার সেখানে একটু পেশেন্ট কাউন্সিলিং বা এইসবগুলো দরকার। যে আবার একটা জিনিসের মধ্যে আছে জানেন তো, যে প্রথমে যখন আমরা এইসব চিকিৎসার জন্য ট্রেনিংয়ে যাই তখন বলা হয় যে ইউ আর নট ডিলিং উইথ পেশেন্টস এনিমোর, ইউ আর ডিলিং উইথ ক্লায়েন্টস। আরে বাবা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, দে ডোন্ট হ্যাভ এনি অ্যাজ সাচ প্রবলেম মেডিকেলি। রাইট, হ্যাঁ, হ্যাঁ, যে তাদের এবার এই বোটক্সের কিছু ইন্ডিকেশন থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু মেডিকেলি কোনো প্রবলেম তাদের নেই, মানে বেশি সংখ্যক। না, আমি সিনটা কল্পনা করার চেষ্টা করছি আর কি। আপনাকে কেউ একটা এসে বললো, ডাক্তারবাবু আমার নাকটা শাহরুখ খানের মতো করে দিন, আপনি একটা ভেবে ভাবনা চিন্তা করে বললেন, দেখুন শাহরুখ খানটা হবে না, অজয় দেবগনের মতো করে দিতে পারি। তাকে একটু রিয়েলিস্টিক এক্সপেকটেশন বোঝাতে হয়, বা বোঝে লোকে, অনেকে বোঝে অনেকে বোঝে না, বা যারা বোঝে না তাদেরকে অ্যাভয়েড করা বেটার। হ্যাঁ, আপনারও চাপ হয়ে যাবে তাই, মানে দেন দে উইল লিভ অ্যাবাউট ইট। আচ্ছা, ধরুন আপনার কাছে একজন পেশেন্ট এসে এমন একটা কিছু ডিমান্ড করলো যেটা আপনি বুঝতে পারছেন ইজ মেডিকেলি ডেঞ্জারাস, তখন আপনি কি করবেন? ফার্স্টের দফাকে তাকে কাউন্সেলিং করে বোঝাতে হবে যে এই জিনিসটা তোমার শরীরের পক্ষে ভালো খারাপ, বা অ্যাট অল তোমার শরীরটা এটাকে নিতে পারবে কিনা। যেরকম ধরুন 65 ইয়ার্স একজন পেশেন্ট আমার কাছে এলো উইথ আ হার্ট ডিজিজ, স্টেন্ট, তার স্ট্যাটিন চলে, হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তারপরে একজন পেশেন্ট, রাজশেখর বসুর একটা লেখা, এটা খুব সুন্দর ছোট্ট ডেসক্রিপশন ছিল, লোল চর্ম কল্পিত কেশ বৃদ্ধ। আমি এটা প্রথমবার স্কুলে পড়েছিলাম, পড়ে আমি একটু থমকে গেছিলাম, কি মানে? আমি মাকে জিজ্ঞেস করতে, মা বললো হ্যাঁ, লোল চর্ম মানে চামড়াটা ঝুলে গেছে, কিন্তু কল্পিত কেশ মানে তার চুলগুলো কুচকুচে কালো। এরকমই একটা সিচুয়েশন। তো তখন তাকে বোঝাতে হয়। একজন পেশেন্ট এখন আছে আমার কাছে, তার ডায়ালিসিস চলে, কিন্তু সে খুব ইচ্ছে যে সে কতদিন বাঁচবে না বাঁচবে সেটা কিন্তু এটা তার কাছে খুব প্রশ্নজনক কোয়েশ্চেন মার্ক ব্যাপার, কিন্তু সে যাওয়ার আগে সুন্দর হয়ে যেতে চায়। আচ্ছা, এবার রিকোয়েস্ট যে ডাক্তারবাবু প্রত্যেক মাসে আমি আসবো আপনার কাছে, ঠিক আছে? মানে যতদিন না আপনি এটা করছেন, না, যতদিন আপনি কিছু না কিছু আমাকে করছেন। হ্যাঁ, এবার তাকে তখন বোঝাতে হয় যে আপনাকে ইনভেসিভ ট্রিটমেন্ট কিছু করতে পারবো না আমি, যেহেতু আপনার ডায়ালিসিস চলে, আপনার এভি ফিস্টুলা করা আছে, আপনার অ্যান্টিকোয়াগুলেন্ট চলে, যে একবার প্রিক করালে আপনার রক্ত কিন্তু থামবে না। হ্যাঁ, তো এবার তাতে ওই সারফেস ট্রিটমেন্ট, লেজার, যেগুলো স্কিনের একটু ওপরে কাজ করে, বেশি ইনভেসিভ নয়, সেগুলো তাকে করে দিতে হবে। তার আবদার এটা। আচ্ছা, কি অদ্ভুত সমস্ত দাবি মানুষজনের, মানে এবার কি বলবেন বলুন, সে চায় সেটা, যে আমি যাওয়ার আগে আমি একটু ফর্সা হয়ে যাব, শাহরুখ খান হয়ে চুল্লিতে ঢুকবো ভাই। যাই হোক, আচ্ছা, রিসেন্টলি আমরা অ্যাকচুয়ালি একজন কসমেটিক সার্জনকেই দেখেছি, ভাইরাল হয়ে গেছিল তার ছবি, যিনি, আমি জানি না তিনি তার নিজের মুখে কি করেছেন, তাকে প্রায় মানুষের মতোই আর দেখতে লাগছে না। আমি কার কথা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি নাম নেব না। এই গোলমালগুলো তো হয়, এবারে খুবই ডিফিকাল্ট এটা অ্যান্সার করা। ওই যে জিনিসটা আমি একটু আগেও বললাম, যে পারসেপশন অফ বিউটি কিন্তু সবার কাছে এক নয়। না, আর ইউ ট্রাইং টু টেল মি দ্যাট লুকস বিউটিফুল টু সামবডি? টু হিম প্রবাবলি। ও বয়, আচ্ছা, আমার মুখ আমি বুঝবো। হ্যাঁ, সেটা তো। সে হেলমেট পরার জন্য একটা সরকারি বিজ্ঞাপন থাকতো, যাতে বলা হতো মার্জি হ্যাঁ আপকি, আখির সর হ্যাঁ আপকা। অ্যাবসলিউটলি।
একজন ডাক্তারকেই আমি একবার একটা ইন্টারভিউতে বলতে শুনেছিলাম যে এই যে সব দেওয়াল জুড়ে জুড়ে বিজ্ঞাপন দেওয়া থাকে নেশা মুক্তি কেন্দ্র, ওসব জায়গায় যাওয়া নাকি খুব বিপজ্জনক, কারণ অধিকাংশ ক্ষেত্রে ওখানে খুব ডেঞ্জারাস সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়, প্রপারলি কোয়ালিফাইড ডাক্তার থাকে না, কাজেই ওগুলো থেকে ক্ষতির সম্ভাবনা বেশি। এবার আপনি যে একটু আগেই বললেন ইউ আর নট ডিলিং উইথ পেশেন্টস এনিমোর, ইউ আর ডিলিং উইথ ক্লায়েন্টস। হ্যাঁ, এটা শেখানো হয়, বাট অবভিয়াসলি একটা ডাক্তারের কাছে সবসময় পেশেন্টই। না সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি যে প্রসিডিওরগুলো ডিসক্রাইব করছেন মোস্ট অফ দেম আর ফর রিজনস অফ অপিয়ারেন্স। এনহান্সমেন্ট অফ বিউটি। হ্যাঁ, সেটা মেডিকেলি নেসেসারি নয়, হ্যাঁ, রাইট? এবার এই ধরনের জিনিসপত্র, ওই বোটক্স ফোটক্স এখন ডাক্তারের চেম্বার ছাড়া বিউটি ইয়েতে মানে স্যালন স্যালন্সে অনেক জায়গায় দেওয়া শুরু হয়েছে আর কি। এবার সেটা কতটা বিপজ্জনক? প্রচন্ড বিপজ্জনক। ফার্স্টে তারা তো অ্যানাটমি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। হ্যাঁ, এই যে তাবড় তাবড় বই আমরা ছোটবেলা থেকে পড়ে এসছে যে মেডিকেলের সময়, সেইগুলো তো পড়া হয়নি। তো তাহলে সেই ব্যাপারে এবারে যখনই একটা ইনজেকশন তুমি দিচ্ছ, এবার বোটক্স ফিলার যাই দিচ্ছ সেটা কিন্তু ব্লাড ভেসেলের মধ্যে ইনজেক্ট করলে টক্সিক তার রেজাল্টস হয়, বা পেশেন্টের কোনো ভয়ানক কমপ্লিকেশনও ডেভেলপ করতে পারে। হ্যাঁ, বোটক্স ইজ অ্যাকচুয়ালি আ পয়জন। হ্যাঁ, তো সেটা যদি তো আপনার ব্লাড ভেসেলের মধ্যে কেউ ডাইরেক্ট ইনজেক্ট করে, তো সেটা তো তার টক্সিনের যেরকম একটা লিথাল জিনিস কমপ্লিকেশন সেটা ডেভেলপ হতে পারে। তো সেই জ্ঞানগুলো তো নেই। এইবারে অলওয়েজ সেই জন্য যাচাই করে নেওয়া যে যখন একটা ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন সেখানে যেন ডার্মাটোলজিস্ট প্রেজেন্ট থাকে, সেখানে যেন প্লাস্টিক সার্জন প্রেজেন্ট থাকে, আর ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এখন থার্ড ক্যাটাগরি অফ পিপল হু আর ডিলিং উইথ অনলি হেড নেক রিজিয়ন, ওয়ার এজ প্লাস্টিক সার্জন আর ডার্মাটোলজিস্ট তারা সারা বডিতে। তো আমাদের সীমিত পর্যন্ত নেক পর্যন্ত। তো অবভিয়াসলি আমাদের পড়াশোনাটা ওই পর্যন্তই লিমিটেড, সেই জন্য আমরা মানে আপনি গলা পর্যন্ত কাটতে পারেন আর কি। তো কেন যাচ্ছি না, যে কারণ আমাদের জ্ঞানটা ওর বাইরে নেই। রাইট। হ্যাঁ, তো এই যে বিউটি পার্লার বা এর তো সেইটুকুও জ্ঞান কারুর নেই। তো সেখানে সেই জন্য আমরা সেই পুরো শরীরের যখন ট্রিটমেন্টটা ডার্মাটোলজিস্ট বা প্লাস্টিক সার্জনের হাতে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, যে আমরা যেটুকু আমরা পড়াশোনা করেছি আমরা সেইটুকু পর্যন্ত লিমিটেড থাকছি, তো তাদের মধ্যেও তো সেটা থাকা উচিত যে ফার্স্ট তারা ডাক্তার নয়। হ্যাঁ, এই যে মোল্ড রিমুভাল, এটা একটা সাংঘাতিকভাবে বিউটি পার্লার ট্রিটমেন্ট হয়ে গেছে এখন, যে কোনো ভাবে তারা ওই লেজারটাকে কোনো একটা এতে চালানো শিখে গেছে, ওই লেজার দিয়ে মোল্ড রিমুভাল যেখানে পাচ্ছে সেখানে মোল্ড রিমুভাল। কিন্তু এটা তো আমি যতদূর জানি ডার্মাটোলজিস্টের করার কথা। হ্যাঁ। ও আচ্ছা, এটাও হয়? হ্যাঁ, ডার্মাটোলজিস্ট করতে পারে, প্লাস্টিক সার্জন করতে পারে, বা এই ফেসিয়াল প্লাস্টিক নিয়ে যারা আমরা ডিল করি এরাও করতে পারে। আচ্ছা, ওকে। এবার বডি মোল্ড যখনই হয়ে যাচ্ছে তখন আপনার প্লাস্টিক ডার্মাট সোল রেসপন্সিবিলিটি, ফেসের মধ্যে হলে আমরাও তার মধ্যে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এই ধরনের প্রসিজার্স করাতে গিয়ে গোলমাল হওয়া, ইন পার্টিকুলার আমি আবার নাম নিচ্ছি না, তবে একজন অভিনেত্রীর কথা বলি, বাঙালি অভিনেত্রী, মডেল হিসেবে শুরু করেছিলেন, তারপর বলিউড ইত্যাদি ইত্যাদি আইটেম নাম্বারস, বিশাল বিখ্যাত। উনি নাকের সার্জারি করিয়েছিলেন যেটাকে রাইনোপ্লাস্টি বলা হয়, অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট ডিজাস্টার। মানে তার ছবিগুলো দেখে আমরা আটকে উঠেছিলাম যে কি ছিল, আর মাজা ছিলেন আর মাজা হইয়াছেন টাইপের আর কি। এই পার্টিকুলারলি নাকের অপারেশনের ক্ষেত্রে এত গোলমাল কেন হয়? এটার একটা ফার্স্ট কারণ হচ্ছে প্ল্যানিংগুলো অ্যাজ করা হয় সেটা এক্সিকিউশন করা একটু প্রবলেম হয়ে যায় অনেক সময়, বাট উইথ এ ট্রেন্ড হ্যান্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্জন, অবভিয়াসলি আপনি যার কথা বলছেন সে নিশ্চয়ই বড় অভিনেত্রী, কোনো বড় অভিজ্ঞ সার্জনের কাছে নিশ্চয়ই অপারেশনে, সো ওয়াই ডিড ইট গো রং, সে তো আর কোনো নতুন কারোর কাছে নিশ্চয়ই করাই, সো ওয়াই ডিড ইট গো রং। এবার এর একটা যেটা আমি নিজে যখন রাইনোপ্লাস্টি করি তখন একটা জিনিস দেখি যে এই যে অন টেবিল যে রাইনোপ্লাস্টি করার পরে যে অন টেবিল আমরা যে নাকটাকে দেখতে পাই সেটার মধ্যে অনেকটা ফুলে থাকে, ব্যাপারটা একটু অন্যরকমের, যেরকম আমরা চেয়েছি সেরকমভাবে হয়ে থাকে, কিন্তু 1 মাস পরে যখন ফোলা টোলাগুলো কমে যায় তখন কিন্তু চেহারাটা অন্যরকমের নেয়। এই সর্বনাশ করেছে। হ্যাঁ, তো এই জন্য রাইনোপ্লাস্টির রেজাল্ট কিন্তু সবসময় প্রেডিক্টেবল হয় না। আর
এটা ট্রেনিং এর সময় বলা হয় যে অন টেবল রেজাল্ট আর 1 month রেজাল্ট উইল ভ্যারি, সো ইউ টেক ডেফিনিট মেজার্স ফর ইট। আচ্ছা, কি তাহলে 1 মাস পরে কিরম দেখতে হবে সেটা হিসেব করে আপনি এখন কাজ কি করে খুব করবেন? ডিফিকাল্ট এটা করা। এটা ডাক্তার হিসেবে কোনো রেজাল্টকে মানে কোনো আউটকামকে 100% প্রেডিক্টেবিলিটি দেওয়া খুবই ডিফিকাল্ট। এ তো সেই ওষুধের বোতলে যেরকম লেখা থাকে রেজাল্টস মে ভ্যারি। রেজাল্টস মে ভ্যারি, কারণ তাহলে তো মানুষ এই ডাক্তার ভগবান হয়ে যেত, আর তো কোনো ডিফারেন্স থাকতো না। আচ্ছা আচ্ছা, এরম কখনো হয়েছে যে কেউ কোথাও গিয়ে সার্জারি করিয়েছে, গোলমাল হয়েছে, তারপর আপনার কাছে এসছে, আপনি সেটা ঠিক করেছেন? হ্যাঁ, সেরম দু ক্ষেত্রেই হয়েছে হয়তো। মানে আপনি অল ফাইনালি উই আর অল হিউম্যান বিংস। ওকে, তো এই ধরনের সার্জারি আপনি কি বলবেন রাদার দ্যান মেডিসিন ইটস মোর আ বিজনেস? কিছুটা, আবার কিছুটা নয়। যেগুলো থেরাপিটিক পারপাসে ইউজ হচ্ছে, আবার এই বিউটিটার এনহ্যান্সমেন্টটাকে যদি আপনি মানে এই দেখুন, এই পেশেন্ট যারা আসে আমাদের কাছে তাদের কিন্তু এই বডি ডিসমরফিক সিনড্রোম বলে একটু প্রবলেম কোনোদিন, এটা প্রবলেম আমি বলতে পারবো না, প্রবলেম বললে আমাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, কারণ পারসেপশন অফ বিউটি, ওর লম্বা চুল ভালো লাগে, আমার দেখে নাই ভালো লাগতে পারে, বাট ওই যে ওর চেহারা, ওর মুখ, ওর ইচ্ছে। এখন তো এইসব জিনিসগুলোতে আপনি কোনো কার করতে পারবেন না, বা সেই জেন্ডার বায়াসড বা আপনার মানে শেড নিয়ে বায়াসড, এগুলো নিয়ে কোনো কথা বলতে পারবেন না আপনি। মানে এগুলো সাংঘাতিক রকমের সব বেরিয়ে গেছে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। তো এই বিউটি পারসেপশনও তো সেই, তো তাদের ইচ্ছে তারা করাচ্ছে, এবার তাদের জন্য ক্লিনিক খোলা হচ্ছে। তো এবার এটাকে কি বলবেন, বিজনেস বলবেন বা ট্রিটমেন্টের জায়গা বলতে পারেন। ওকে, তো এই দুটো আপনার যে জগৎ, একদিকে হচ্ছে কসমেটিক সার্জারি, অন্যদিকে সিরিয়াস রিকনস্ট্রাকটিভ সার্জারি, এই দুটো কতটা আলাদা, কতটা সিমিলার? ইন্টারলিঙ্কড দুটোকে আপনি এটা ছেড়ে ওটা চলবে না, ওটা ছেড়েও এটা হবে না। যে একটা রিকনস্ট্রাকশন ফাইনালি কসমেসিসের জন্যই করা হচ্ছে। হ্যাঁ, যে সাপোজ একটু ক্রুড এতে যায়, ক্যান্সার সার্জারি, যে অনেক সময় যে গুটকা সেবন বা এই টাইপের জন্য ওরাল ক্যান্সার যেটা হচ্ছে, নিচের জ বাদ যায় পেশেন্টের এখান থেকে, মানে হাড়টা সমেত টোটাল ম্যান্ডিবেলেক্টমি, ম্যাক্সিলেক্টমি। যদি হাড়ে ক্যান্সার ধরে নেয় কি করবেন? হ্যাঁ, তো ওইটাকে বাদ দিতে হয় আর কি। ভয়ানক। তো তখন আমরা প্লাস্টিক সার্জনের সাহায্যে পা থেকে হাড় তুলে রিকনস্ট্রাক্ট করা হয়, কোমর থেকে হাড় নিয়ে রিকনস্ট্রাক্ট করা হয়। তো এবার এক সেকেন্ড, আপনি পা থেকে হাড়টা তুলে নিলে পায়ের কি হবে? না, পাটা তো পুরোটা একটা জয়ের সাইজের কত বড় হাড় রয়েছে সেটা মেডিকেলি অলওয়েজ বা প্রুভেন আর কি, যে এতটা নেওয়া যায় বা সায়েন্স প্রুভ। ভাবুন, আপনাকে চয়েস দেওয়া হলো, আপনাকে দেখতে খুব সুন্দর হবে কিন্তু আপনি হাঁটতে পারবেন না। হয়েছে এরকম ঝামেলা। হ্যাঁ, হয়েছে এরকম ঝামেলা। কি বলছেন? এটা শুনি প্লিজ। না, দেখুন, কমপ্লিকেশন অলওয়েজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ মেডিকেল ট্রিটমেন্ট। হ্যাঁ, যে এরকম হয়েছে যে রিকনস্ট্রাকশনের জন্য হাড় তুলে পা থেকে লাগানো হয়েছে, আর কোনোভাবে ওইখানে পায়ে রক্ত চলাচল বন্ধ হয়েছে, বিলোনি অ্যাম্পুটেশন গেছে, এরকম প্রবলেম হয়েছে। এবারে সেটা দেখুন, সেটা 5% পেশেন্টে হচ্ছে সারা ওয়ার্ল্ডে যদি করে। হ্যাঁ, বাট 5% ইজ স্টিল আ সিগনিফিক্যান্ট নাম্বার। এবার ওটাই ব্যাপার যে কমপ্লিকেশন তো আপনি করতে পারবেন না, কোনোদিন অ্যাভয়েড করতে পারবেন না, যে ওটা একটা রেট তো রয়েছেই, যার ভাগ্য খারাপ হলো গেল। কিন্তু ওই কসমেসিসের জন্যই করা হলো, যে যদি একটা না থাকে, কিরকম ভাবে ভাবেন যে গালটা ভেতর দিকে ঢুকে যাবে, কলমেস দেখাবে, তো সেখানে যদি ফিবুলা দিয়ে রিকনস্ট্রাক্ট করা হয়, ম্যান্ডিবল বানানো হয়, সেখান থেকে মানে তাহলে শেপটা বজায় থাকে, কন্ট্রোলটা বজায় থাকে। কিন্তু এই যে আপনি অন্য জায়গা থেকে একটা হাড় নিয়ে বসিয়ে দিলে, ডাজ দ্যাট বোন কন্টিনিউ টু গ্রো? না, গ্রো করবে না, কিন্তু আমরা কেন গ্রো, আমরা তো যে ডিফেক্টটাতে আছে সেটাকে পুরোপুরি সাইজ মেপে ওখান থেকে তুলে রিকনস্ট্রাক্ট করো, মানে হ্যাঁ, মানে কিন্তু যে হাড়টা আপনি লাগালেন সেই হাড়টা তারপর বাড়বে? সেই হাড়টা না, বাড়বে না, কিন্তু ভাইবেল থাকবে। আচ্ছা, হ্যাঁ, ওটা হাড়ের সঙ্গে সঙ্গে আর্টারি ভেনও তোলা হয়। যখন পা থেকে একটা হাড় তুলছেন, যখন একজন প্লাস্টিক সার্জন সেখান থেকে পা থেকে ফিবুলা তুলছে, তার সঙ্গে আর্টারি ভেনও তোলা হয়, যেটা এখানকার আর্টারি ভেনের সঙ্গে কানেক্ট করে। সেটাই বড় মাইক্রোস্কোপের আন্ডারে থেকে মাইক্রোভ্যাসকুলার অ্যানাস্টোমোসিস করে।
ওরে বাপ, কি 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 মাইক্রোভ্যাসকুলার অ্যানাস্টোমোসিস বলে, যে মাইক্রোভ্যাসকুলার মানে ছোট ছোট আর্টারি ভেন যেগুলো থাকে সেগুলোকেও কানেক্ট করে। মানে এখান থেকে একটা বায়ের থেকে হাড় তুললো, হ্যাঁ তার সঙ্গে আর্টারি ভেনও তোলা হলো, হ্যাঁ আর এখানে ফেসিয়াল আর্টারি ভেনের সঙ্গে বা আমাদের যে মেন এখানে রক্ত চলাচল করার আছে তার সঙ্গে মাইক্রোস্কোপের আন্ডারে ওটাকে করে জয়েন করে। মানে প্রসিডিয়ারটা যতটা কমপ্লিকেটেড, প্রসিডিয়ারের নামটা বোধহয় তার থেকে আরো বেশি কমপ্লিকেটেড, উচ্চারণ করতে গেলে জিভ জড়িয়ে যাচ্ছে। আচ্ছা, তো আগামী 10 বছরে ইন ইয়োর ভিউ আর ইন ইয়োর এক্সপিরিয়েন্স এই ফেশিয়াল সার্জারির কোন কোন জিনিস আরো অ্যাডভান্স করবে বলে আপনার মনে হয়? উইথ অ্যাডভেন্ট অফ রোবট ডেফিনেটলি এইগুলো আরো অ্যাডভান্স করবে। যে হিউম্যান মাইন্ড প্লাস রোবট মাইন্ড এই দুটো কিন্তু এক জায়গায় এসে কিন্তু প্রিসিশন, প্রেডিক্টিবিলিটি, আউটকাম এগুলো কিন্তু অনেকটা বাড়বে। যেরকম ধরুন হেয়ার ট্রান্সপ্লান্ট, হেয়ার ট্রান্সপ্লান্টের রোবট কিন্তু আস্তে আস্তে প্রচণ্ডভাবে অ্যাডভান্সড হচ্ছে। হ্যাঁ, আর যেটা মানে আমি নিজে তো হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমি যখন সামনের দিকে চুল বসাচ্ছি, মাথার পেছন থেকে চুল নিয়ে সামনের দিকে যখন বসানো হয় আর কি, যেটাকে FUE বলে টেকনিক, তো তখন একটা হিউম্যান আই আর হ্যান্ডের কিন্তু কোঅর্ডিনেশনের মধ্যে একটা গ্যাপ মানে যখন আপনি সাইডে 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 মানে চুল দেখবেন একটা স্কোয়ার সেন্টিমিটার এরিয়ার মধ্যে যতটা ডেন্সিটি ভগবান দিয়ে পাঠিয়েছে, ওই ডেন্সিটি কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টে প্রথম স্টেজে অ্যাটলিস্ট ক্রিয়েট করা যায় না। কারণ যখন আপনি হেয়ার পাশাপাশি বসাচ্ছেন, আপনাকে একটা মিনিমাম আইয়ের জায়গা মাপ এইসবের মধ্যে এই প্রিসিশনটা এখনো পর্যন্ত অত উন্নত জায়গাতে যায়নি। কিন্তু আস্তে আস্তে যে রোবটগুলো ডেভেলপড হচ্ছে এখন, সেইগুলো কিন্তু ওই প্রিসিশন আনতে পারে। তো পাঞ্চিং বলে যেটাকে, হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যেটাকে সামনে আমরা পাঞ্চ করি, যে পকেটটা বানাচ্ছি যেখানে পেছন থেকে হেয়ারটা এসে বসবে, সেটা কত পাশাপাশি করতে পারছি। এবার এটা একটা মেডিকেলি প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে যে খুব পাশাপাশি আবার করলে ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। বাট যেটাকে আমরা টার্গেটও করছি, হয়তো হ্যান্ড অতটা ওই জায়গাতে মুভ করতে পারছে না, সেগুলো কিন্তু রোবট অনেক প্রিসাইজলি করবে। ব্যাস, তার মানে আমি 70 বছর বয়সে এক মাথা ভর্তি চুল নিয়ে মারা যাবো, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, সৌন্দর্য আর কার্যক্ষমতা বজায় রাখা, এই দুটোকে ব্যালেন্স করেন কিভাবে আপনি? মানে পেশেন্টদেরও তো এটা বোঝাতে হয় যে আপনি যেটা চাইছেন দ্যাটস নট ভেরি প্র্যাকটিক্যাল বা কিছু একটা। এটাই কাউন্সিলিং। এবার কাউন্সিলিংয়ের নাম শুনলে তখন কনসেন্ট সাইন করাতে হয় যে আমি এইটা বলছি, এটা সঠিক ট্রিটমেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এটা কসমেটিক সার্জারি এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস, হ্যাঁ এরকম টাইপেরই একটা করতে হয়। এটা না, এটা খুব কমনলি হয় হেয়ার ট্রান্সপ্লান্টে। হ্যাঁ হ্যাঁ, যে একজন 45-50 বছরের লোক এলো হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, হ্যাঁ, তার হেয়ার লাইন একদম সেই 25 বছরের মতো চাই। যেহেতু আমি টাকা দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আমার হেয়ার লাইনটা একদম সামনে। না কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট মানে আপনি তো তারই চুল মাথার এক জায়গা থেকে আরেক জায়গায় করছি, কিন্তু সামনে যে হেয়ার লাইনটা ডিজাইন হয়, হ্যাঁ হ্যাঁ ধরুন আজকে একজন 45 বছরের লোক আর একজন 20 বছরের মানুষের মধ্যে তো হেয়ার লাইনের তফাৎ হয়, হেয়ার লাইনের তফাৎ হয়। এটা একটা ন্যাচারাল প্রসেসে আপনার রিসিড করে এবং অত্যন্ত অস্বাভাবিক লাগবে আপনি যদি। এইটাই বুঝি ওটা যায় না যে আমি যখনই সে বলবে যে আমি যখন টাকা দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছি, হামকো ज़्यादा চুল চাইয়ে তো হামকো একদম সামনে সে টাইট হেয়ার লাইন চাইয়ে। তো তখন তাকে বোঝানো হয়, বিভিন্ন ছবি দেখানো হয় যে শুনুন, একটা টাইট হেয়ার লাইন একটা মেল এর পক্ষে, কিন্তু এটার সেই ডল অ্যাপিয়ারেন্স বা ফিমেল অ্যাপিয়ারেন্স চলে আসে। হ্যাঁ, মানে দাদুর মুখ আর নাতির চুল এরমই অবস্থা। কিন্তু তখন কিছু লোক মানে, কিছু লোক মানে না, 5-10% লোক আছে, তখন তাদেরকে কনসেন্ট নিয়ে করাতে হয় যে আই এম টেলিং দ্যাট দিস মে ডিফার, হ্যাঁ হ্যাঁ, বাট সিন্স ইউ আর এগ্রিং উই আর ডুইং দিস। দেখতে খারাপ হলে আমার সঙ্গে চুলোচুলি করতে আসবেন, চুলোচুলি করতে আসবেন। আচ্ছা, ওকে বাবা গো। আচ্ছা, ভারতে তো ওরাল ক্যান্সারের পার্সেন্টেজ থ্যাঙ্কস টু চুইং টোব্যাকো বোধহয় অন্য দেশের থেকে একটু বেশি, প্রচন্ড বেশি। হুম এইটা বলতে গেলে না মানে একটা বড় ইন্ডাস্ট্রি। হুম কেন বলবো যে গুটকা, আপনি কোনো জায়গায় দেখেছেন গুটকা পৃথিবীতে বিক্রি হয় ওপেন মার্কেটে? না, ভারতবর্ষ ছাড়া কোথাও দেখি। ভেবে দেখুন। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়। হ্যাঁ, মানে না, মানে আমি থাইল্যান্ডেও দেখিনি কোনোদিন, মানে আন্ডারটেক। না না, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমি বলছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান। হ্যাঁ, এই ছাড়া কিন্তু কোথাও না, এর বাইরে কোথাও মানে না। গুটকা না। বিক্রি হয় না। না। তো আমাদের সরকার, গভর্নমেন্ট, তারা জানছে যে গুটকা থেকে ক্যান্সার ফরমেশন হচ্ছে,
আর আমরা যদি 100টা ক্যান্সারের পেশেন্ট, ওরাল ক্যান্সারের পেশেন্ট দেখি, তার মধ্যে 95 জন গুটকা চিওয়ার। 5% হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি ইনফেকশনের জন্য, সেটা অঘটন, কিছু করার নেই, তার হাতে নেই। এই এক সেকেন্ড, এইটা থেকে যেন কি হয়, আমি নামটা শুনেছি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা থেকে ওরাল ক্যান্সার হয়, বিভিন্ন রকমের ক্যান্সার ডেভেলপ হয়। আচ্ছা, হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সার। তো এটা কিছু করার নেই, এটা মানুষের মধ্যে থাকতেই পারে, সেটা তার দুর্ভাগ্য। রাইট। হ্যাঁ, কিন্তু আপনি ক্যান্সার ইনডিউস করছেন এই গুটকা খেয়ে, তো এইটা 95% পেশেন্টে কিন্তু আমরা গুটকা চিওয়ারই পাই। টোব্যাকো ইউজার বা গুটকা চিওয়ার বা নানা রকমের ফর্ম অফ টোব্যাকো। তো এটা চাইলে কি বন্ধ করা যায় না? কিন্তু এটা দেখুন, এটা কত রকমের মাল্টি লেভেল ইন্ডাস্ট্রি। যে গুটকা সেলার একটা হিউজ ট্যাক্স পেয়ার, পেশেন্ট যার ক্যান্সার হলো সে একটা ট্যাক্স পেয়ার, হসপিটাল যে তার চিকিৎসা করলো সেও ট্যাক্স পেয়ার। তো এটা কত বড় একটা সাইকেলে জিনিসটা যাচ্ছে, যে সবাই ট্যাক্স পেয়ার ফাইনালি, বাট গুটকা বন্ধ হচ্ছে না। ইনফ্যাক্ট এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পয়েন্ট আউট করি, এই যে বীরাপ্পান এত কুখ্যাত ছিল, সে কি করতো, স্যান্ডেলউড স্মাগলিং। ঠিক আছে, এবার আপনি ভাবেন চন্দন কাঠ স্মাগল করার মতো এমন কি জিনিস, ওই চন্দন কাঠ থেকে স্যান্ডেলউড অয়েল এক্সট্রাক্ট করা হয়। অ্যান্ড গেস উইচ ইন্ডাস্ট্রি ইজ দ্য লার্জেস্ট কনজিউমার অফ স্যান্ডেলউড অয়েল? গুটখা। আচ্ছা, এবার আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, কসমেটিক চিকিৎসার বিজ্ঞাপনে কি কড়া নিয়ম থাকা উচিত? একদমই। ওকে। সবচেয়ে কমন ফেশিয়াল ইনজুরি কি? লোয়ার জ ফ্র্যাকচার। সেটা কি করে হয়? থুতনি। না মানে সেটা সব থেকে কমন কেন? মুখটা যখন আগে ধাক্কা খায় তখন নিচে, মানে ও, মুখে বল গিরা, মোটরবাইক অ্যাক্সিডেন্টস ম্যাক্সিমামটাই। আচ্ছা, হেলমেট থাকে না, বা হেলমেটের নিচের গার্ডটা থাকে না। রাইট। হ্যাঁ, এই পাড়ার দোকানে গেছিলাম স্যার চা খাওয়ার জন্য, পড়ে গেলাম, কুকুর এসেছিল। তাই বলে কি আমরা চা খাবো না? সেই সবচেয়ে বেশি কসমেটিক ডিমান্ড কিসের? নাকের সৌন্দর্য, অ্যাজ ইট ইজ এ চিফ বিউটি, অ্যান্ড লিপ আর স্কিন হোয়াইটনিং। আচ্ছা, বোটক্স অ্যান্ড ফিলার্স ইউজফুল অর ওভার ইউজড? বোথ। এমন একটা কসমেটিক ট্রেন্ড আপনি যেটা সম্পূর্ণভাবে বিরোধী? কোরিয়ান ট্রেন্ড, কোরিয়ান লুক। মানে আমাকে কোরিয়ান করে দাও। হ্যাঁ, এই যে বিটিএস বা এই বিভিন্ন রকমের এখন এই কোরিয়ার মিউজিক চ্যানেল ফলো করা, বিটিএস। হ্যাঁ, তো পিপল নাও, মানে ল্যাডার ইয়াং এজ ফিমেলস, দে ওয়ান্ট টু লুক লাইক পিপল ইন কোরিয়া। তাতে কি হয়, যে এই চিক বোনটাকে হাইলাইট করে দেওয়া আর ভুরুটাকে এরকম করে তুলে দেওয়া। সো ইউ হ্যাভ টু সার্জিক্যালি ডু দ্যাট। তো এইগুলো এটার আমি এগেনস্টে, কারণ মানে একটা তো আছেই যে ওয়াই নট ইন্ডিয়ান, কেউ তো ইন্ডিয়ান হতে চাইছে না, তাহলে কি আমরা খারাপ? কোরিয়ানই বা কেন হতে চাইছে? তো এই ট্রেন্ডটাকে আইদার কাউন্সেলিং করে ব্যাপারটাকে, এই অনেকেই এই মেড ইন কোরিয়া বলে দেখবেন একটা সিনেমা এসছে, হ্যাঁ, নেটফ্লিক্সে। তো এই ছোটবেলা থেকে তার শখ যে কোরিয়া চলে যাব, কোরিয়াতে গিয়ে কাজ করব। সেটা দেখুন, সেটা তো ছোটবেলা থেকে ইউএসএ চলে যাব, ইউকে চলে যাব, সেই সবও তো ছিল। হঠাৎ করে এই কোরিয়া কেন সাংঘাতিক, যেটা মানে কোনো কালচারই আমাদের সঙ্গে ম্যাচ করে না, লুকসও ম্যাচ করে না, ফুড হ্যাবিটস ম্যাচ করে না, তো হঠাৎ এই মানে কোরিয়া চলে যাব, বা এই কোরিয়ানদের মতো দেখতে হবো, কোরিয়ানদের মতো ড্রেস করব, র্যামেন খাবো, রিল তৈরি করব। এই জিনিসটা কিন্তু সাংঘাতিকভাবে একটা ওয়াইল্ড ফায়ারের মতো বাড়ছে। হ্যাঁ, মানে আপনি কল্পনা করুন, আজ থেকে 200 বছর আগে কেউ একটা এসে বললো মুঝে ওয়ারেন হেস্টিংস বাননা হ্যায়, মুঝে মাধুরী দীক্ষিত বাননা হ্যায় জায়গায়। সোশ্যাল মিডিয়া ফিল্টার্স কি মানুষের নিজের মুখকে দেখার দৃষ্টিভঙ্গি নষ্ট করে দিচ্ছে বলে আপনি মনে করেন? সেটা তো করছেই, যে একটা আপনি হঠাৎ করে তার এখন দুটো আইডেন্টিটি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি, আর একটা হচ্ছে নিজের অ্যাকচুয়াল আইডেন্টিটি। সো অনেক সময় আপনি হয়তো তাকে সাক্ষাতে মিট করেননি। না, আমার পরিচিত একজনই আছেন যার সোশ্যাল মিডিয়াতে যখন আমি ছবি দেখি, তারপর যখন তার সঙ্গে দেখা হয় আমি প্রায় চিনতে পারি না। এরকম অসংখ্য লোক আছে, অসংখ্য মানুষ আছে যাদেরকে সোশ্যাল মিডিয়ায় আলাদা দেখতে বা ফিল্টার ইউজ করে। এবার ওই ব্যাপারটাই সেই ব্যক্তিগত ব্যাপার, যে আপনি তো তার মধ্যে কিছু করতে পারবেন না। আচ্ছা,
ক্লিনিক্স কি আপনার মতে কিছু অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট পুশ করে? হ্যাঁ, একটা পয়েন্ট অফ সেল বা এইসব বাড়ানোর জন্য তো অনেক সময় করে, হুম, সেগুলোকেই তো ফাইনালি এই সব মেডিকেল নেগলিজেন্স কেন হয়, রাইট। এই কারণেই জন্যই তো। আচ্ছা, ন্যাচারাল এজিং জিনিসটা কি এখন কম অ্যাকসেপ্টেবল? আহ, আগে আগেও হয়তো ব্যাপারটা ছিল, কিন্তু ট্রিটমেন্ট বা রিজেনারেটিভ মেডিসিন এইসবও তো আগে এতটা অ্যাডভান্স ছিল না। যে এজকে ধরে রাখা, সেটা কিন্তু সুপ্ত ইচ্ছে সবার মধ্যেই একটা ছিল, হয়তো মামাসিদের মধ্যেও ছিল ব্যাপারটা, কিন্তু কোনো জায়গা ছিল না এইসব করার, বা কেউ শুনতো না যে এইসব হয় আর কি। কিন্তু এখন উইথ অ্যাডভেন্ট অফ লেজার্স অ্যান্ড অ্যান্টি এজিং মেডিসিনস, রিজেনারেটিভ মেডিসিনস, এগুলো তো কিছুটা হলেও আপেক্ষিকভাবে সম্ভব হচ্ছে। ব্যাপারটা কিছু দিনের জন্য হলেও তো হচ্ছে আর কি। এগুলো রাদার দ্যান লুকস অলসো অনেক সাইকোলজিক্যাল কারণও থাকে। হ্যাঁ, যে একটা মিড লাইফ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মনে হলো যে এটা করলে হয়তো মাই হাজবেন্ড অর রাদার ওয়াইফ যে কোনো উইল অ্যাকসেপ্ট আস মোর উইথ ওপেন। এগুলো এগুলো ঠিক ভুল কিছু নেই। আচ্ছা, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কতটা প্রয়োজন আর কতটা জাস্ট ট্রেন্ড? হেয়ার ট্রান্সপ্লান্ট তো একেবারেই ট্রেন্ড নয়। মানে একটা শুনুন, হেয়ার ফল আগে যেরকম একটা 50 বছরের উপরে দেখা যেত, এখন কিন্তু হেয়ার ফল 25 বছর 20 বছর থেকেও শুরু হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো উইথ দিস মানে 20 বছরে টাক? হ্যাঁ, প্রচুর পেশেন্ট পাওয়া যায়। আচ্ছা, ওকে। এই ওভার ইউজ অফ হেলমেট, ঘাম, হ্যাঁ, সেটা স্ট্রেস, থেকে হয়। হ্যাঁ স্ট্রেস, এইসব থেকে হরমোনাল ইমব্যালেন্স, এইসবগুলো থেকে তারপরে এই যে জলে আয়রন, এইসবের থেকে কিন্তু মানে ফার্স্ট যখন একজন পেশেন্ট আসে আমার কাছে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, ফার্স্ট টাইম আমি জিজ্ঞেস করি যে আপনার এই চুলটাকে অনেক দিন ধরে করেছেন না কেউ রিসেন্টলি জায়গা চেঞ্জ করেছেন? এই জায়গা চেঞ্জ আর জলের আয়রনের জন্য কিন্তু সাংঘাতিক একটা হেয়ার ফল হয়। তো এবার সেই ছেলে যার 20 বছর 25 বছর বয়স, তার তো একটা ইচ্ছে থাকতেই পারে যে আমার একটা টাইট হেয়ার লাইন থাকতে পারে বা চুলটা উঠে যাবে না। তো সেই ক্ষেত্রে তাহলে কি বলবেন? না, 55 বছর বয়সে সেটা ডিমান্ড করলে একটু চান্স। সেটা ঠিক আছে। আচ্ছা, ছোট ক্লিনিকগুলো কি আপনার মতে অনেক সময় সেফটি কম্প্রোমাইজ করে? করেই, ডেফিনেটলি। একটা সবসময় ছোট ক্লিনিকই শুধু নয়, ছোট হসপিটাল, ছোট নার্সিং হোম, টাকা কম যেখানে লাগছে, বা খুব, এবার সবসময় যে খারাপ হবে এরমও নয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ট্রেন ডাক্তার রাখছে না, ট্রেন্ড মেশিনপত্র নেই লাইফ সাপোর্টের জন্য। এবার এই কারণের জন্যই তো একটা হেয়ার ট্রান্সপ্লান্টের গাইডলাইন, হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু হসপিটালে খুব একটা হয় না, এই ক্লিনিকে হয়। তো সেই কারণের জন্যই গাইডলাইন জারি করা হয়েছে যে প্রপার অ্যানেস্থেসিওলজিস্টের মেশিন, অ্যানেস্থেসিয়া মেশিন, ব্যাকআপ রিসাইসিটেশন ডিভাইসেস, এইসব যেন রেখেই, আর একজন অ্যানেস্থেসিওলজিস্টকে তার মেডিকেলি পার্টটাকে দেখে নিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিয়েই হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যাওয়া উচিত। যেখানে কোনো রিস্ক রয়েছে সেখানে কিন্তু এইসব প্রসিডিয়ার আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাডভোকেট করা উচিত নয়। পড়লেও সেখানে হসপিটাল সেট আপে করতে হবে, আর ক্লিনিকে করলেও তার অ্যাডিকুয়েট কিন্তু ব্যাকআপ রাখতে হবে। তো এইগুলো অবশ্যই ছোট ক্লিনিকে যেগুলো টাকা কম নিয়ে করে নিচ্ছে, এবার একটা জিনিস ইকুইপমেন্ট ব্যাকআপ মেনটেন করতে গেলেই আপনাকে তার ওভারহেড। ওভারহেড বাড়বে। এই জিনিসগুলো তো বুঝতে হবে যে কেউ একটা কম টাকায় করে দিচ্ছে মানেই যে ব্যাপারটা সস্তার ও দামি, সেটা কিন্তু নয়। এই দামের পেছনেও কিন্তু ওভারহেড আছে। আচ্ছা, আপনি আইআইএম ক্যালকাটা থেকে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে একটা কোর্স করেছেন। ইয়েস, সেখান থেকে আপনার যে লার্নিংস গুলো, সেগুলো কি আপনাকে সাহায্য করেছিল টু সেট আপ ইয়োর ভেঞ্চার উইচ ইজ রিভাইভ ক্লিনিক? ডেফিনেটলি সাহায্য করেছে, কারণ অ্যাজ আ ডাক্তার আমাদেরকে ছোটোবেলা থেকে যখন ডাক্তারি পড়েছি, তখন তো কোনো দিন কেউ, এবার ডাক্তারি আর ব্যবসা সাংঘাতিক একটা কন্ট্রাডিক্টরি জিনিস। এই ডাক্তার ব্যবসা করছে বলে কিন্তু হ্যাঁ, সম্ভব নয়। তো কিন্তু ওয়ারাস দেখবেন যে আজকে যে এত বড় বড় কর্পোরেট হসপিটাল চারদিকে, তারা কিন্তু কিছুটা অংশে রেভিনিউ, একটা চিকিৎসা পরিষেবা দেওয়া তো তাদের কাজ, এটা একটা দায়িত্ব। কিন্তু ইভেনচুয়ালি রেভিনিউ না এলে, অল আর লিস্টেড কোম্পানিজ, মণিপাল বলুন, নারায়ণা বলুন, সবই তো এখন লিস্টেড এতে যাচ্ছে, ফরেন ইনভেস্টার্স ঢুকেছে এগুলোর মধ্যে।
এবার না ইনভেস্টমেন্ট হলেও এত বড় ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করা, দিবারাত্র ডাক্তারের পরিষেবা দেওয়া, এমার্জেন্সি সেবা দেওয়া, এটাও তো সম্ভব নয়। সবের ক্ষেত্রে একটা মূল্য রয়েছে। তো অ্যাজ আ ডাক্তার এগুলোকে কিন্তু আমাদের কোনোদিন বোঝানো হয়নি যে একটা জিনিসকে সাস্টেনেবল করে চালানো। এবার আপনি দেখবেন যে একজন ছোট নার্সিং হোমে প্র্যাকটিস করা ডাক্তার খুব ভালো চিকিৎসা করে, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনি কিন্তু চাইছেন যে একটা কর্পোরেট হসপিটালে গিয়ে একজন ব্র্যান্ডেড সেই জায়গাতেই দেখান। তো তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? পারসেপশন। এই হচ্ছে ব্যাপার। তো এইটাই IIM এ প্রথম আমাদেরকে গিয়ে বোঝানো হলো যে আনটিল আনলেস ইউ ক্যান স্টাডি আ ব্যালেন্স শিট, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড আ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তুমি কোনো ডাক্তারি বিজনেস সাস্টেন করতে পারবে না। তো অবভিয়াসলি আমাকে যদি বেটার পরিষেবা দেওয়ার মতো জায়গা খুলতে হয়, সেখানে একটা টাকার অঙ্ক আসছে, সেটাকে চালাবার টাকা লাগছে। তো সেটাকে কিভাবে কি করব? আগে তো জানতাম না যে ডাক্তার হিসেবে এগুলোকেও দেখতে হয়। এবার অনেকের মধ্যে ইচ্ছে নাই থাকতে পারে, আমার যেরকম ইচ্ছে রয়েছে যে একটা জায়গা তৈরি করা যেখানে আমি এই যে অ্যাস্থেটিক ইন্ডাস্ট্রিতে বিলং করি, সেখানে প্লাস্টিক সার্জনও রয়েছে, ডার্মাটোলজিস্টও রয়েছে, আমার মতো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনও রয়েছে। এরা সবাই এক জায়গায় এসে একই রুফের আন্ডারে কাজ করুক। আর যেহেতু আমার এই ইচ্ছেগুলো রয়েছে যে এটাকে একটা ভেঞ্চারটাকে সাস্টেনেবল করার, কিংবা আমি শিখেছি যে এটা কিভাবে করানো যায়, তো সেটা যারা পারে না, সব ডাক্তার তো সম্ভব নয় এইভাবে করা। তো সেই এক্সপার্টিসটা দিয়ে IIM ক্যালকাটা থেকে আমি ট্রেনিং নিয়েছি 1 বছরের হসপিটাল বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট পড়ে। তার বিভিন্ন রকমের চ্যাপ্টার্স রয়েছে। হোয়াট লুক, এটা ছোট্ট বলি যে একজন IIM এর প্রফেসর ছিলেন, তিনি আমাদেরকে প্রোডাকশন বোঝাচ্ছেন। ঠিক আছে, যে একটা জায়গা প্রোডাক্টিভিটি কি করে তুমি বাড়াতে পারো। সে আমাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল টয়োটা কোম্পানি নিয়ে বোঝাচ্ছে যে টয়োটা কোম্পানি কত এফিশিয়েন্ট। ওই এফিসিয়েন্সির জন্যই কিন্তু ওদের কস্ট কাটিং হচ্ছে, সারা ওয়ার্ল্ডে করছে আর কি। তো 3 দিন ধরে পড়িয়েছে। তো ডাক্তাররা যেরকম হয় এই সব নিয়ে আমাদেরকে কেন বোঝানো হচ্ছে? আমরা তো হসপিটাল ম্যানেজমেন্ট শিখতে এসেছি, এটা হাউ ডাজ ইট হেল্প? 3 দিন ধরে তিনি বলেননি। সাউথের প্রফেসর ছিলেন, 3 দিন পরে রেগে গেছে। রেগে গিয়ে উনি বললেন যে শোনো, এই হসপিটাল ইন্ডাস্ট্রি না ম্যানেজমেন্ট থেকে অ্যাডপ্ট করেছে, নট দ্য আদার ওয়ে রাউন্ড। সো তোমাকে এই ম্যানেজমেন্টের পার্টগুলো না বুঝলে তাহলে তোমার হসপিটাল ম্যানেজমেন্ট পড়াটাও বেকার। যে তুমি একটা হসপিটালে বসে কি করছো না করছো, এভরিথিং ইজ মনিটরড দ্য ওয়ে ইট ইজ ডান ইন আদার কোম্পানি। সো যতক্ষণ না তুমি এটাকে বুঝছো, তুমি কিন্তু জিনিসটাকে সাস্টেনেবল করতে পারবে না। তোমার একটা দামি সিটি স্ক্যান মেশিন চাই, তোমার একটা দামি MRI মেশিন চাই, তুমি বোঝাচ্ছ কাকে? হসপিটালের কর্পোরেট MD-কে, যে একটা নন ডক্টর। সে কিন্তু পেশেন্ট পার্সপেক্টিভ অত বুঝছে না। সে জানছে যে তার ROI-টা কত। রাইট। তার কাছে তাকে ওই ল্যাঙ্গুয়েজে বোঝাও। এই ডাক্তারদের সারাক্ষণ ক্রিভিং যে আমরা পাচ্ছি না জিনিসপত্র, আমাদেরকে উন্নত জিনিসপত্র দেওয়া হচ্ছে না। যে ওটাকে নিয়ে ডিল করছে, ফাইনালি তাকে তো কিনতে হবে জিনিসটা। সে তো দেখবেই যে এটাকে বসিয়ে আমার কত আসবে। তার ল্যাঙ্গুয়েজে যতক্ষণ না তুমি বোঝাতে পারছো, আনটিল ডক্টরস বিকাম গুড ম্যানেজার্স, দিস ইজ নট গোয়িং টু, দ্য প্রবলেম ইজ নট গোয়িং টু এন্ড। তো এইসব বিভিন্ন পার্সপেক্টিভ যেগুলো আগে আমরা কোনোদিন ভাবিনি, সেগুলো কিন্তু IIM চোখ খুলে দিয়েছে। তো সংক্ষেপে আমি বলবো যে লাভই হয়েছে। এবার যার ইন্টারেস্ট আছে, শুনুন, সবার তো ইন্টারেস্ট থাকে না, এরকমই আমার ইন্টারেস্ট রয়েছে, আমি করেছি, তাতে কিন্তু কাজ দিচ্ছে। আমাদের আজকের গেস্ট ছিলেন সার্জন ডক্টর সিদ্ধার্থ চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, অসংখ্য ধন্যবাদ আমাদের এত সময় দেওয়ার জন্য। নমস্কার। আপনি দেখছিলেন এবং শুনছিলেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আমি দীপ, আর সামনের সপ্তাহে আরেকজন গেস্টকে নিয়ে ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অফকোর্স ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।